কি ওভারঅল আমরা দেখবো সোসিও টেকনিক্যাল ডিজাইন বলতে কি বুঝি, এবং আমরা দেখবো যে আমাদের রিয়েল লাইফ প্রবলেম যদি আমরা সলভ করতে চাই, আপনাদের ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের যে ইস্যু থাকে, নন কমিউনিকেবল ডিজিজ, সেখানে প্রিভেনশন এবং প্রমোশনাল কাজে আমরা কিভাবে টেকনোলজির হেল্প নিতে পারি। এবং আমরা দেখবো পাবলিক হেলথ ইনফরমেটিক্স, যেহেতু আপনারা পাবলিক হেলথ পড়াশোনা করতেছেন, সেক্ষেত্রে আপনাদের পাবলিক হেলথ ইনফরমেটিক্সটাকে আমি একটু ফোকাসে রাখতে চাচ্ছি। সো প্রথমে যদি আমি আসি আসলে ই হেলথ কি আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কথা শোনা যায় আমার? স্যার শোনা যাচ্ছে স্যার, অনেকে জয়েন করতে পারতেছেন না স্যার, সমস্যার কারণে তো রেকর্ড করে রাখতে বলতেছে স্যার। আচ্ছা, আমি রেকর্ড কি রেকর্ড, করা যাবে স্যার? হ্যাঁ আমি তো রেকর্ড দিয়েছি, দেখা যাক কি হয়। হুম, জি স্যার। চেষ্টা করতে বলেন, কারণ রেকর্ডের তো আসলে অনেক কিছু একটি পার্টিসিপেশন থাকে না। হ্যাঁ, সেটা তারা হয়তো বা জি লেকচারটা স্যার। পাবে, এখানে পার্টিসিপেশনের দরকার আছে। আমাকে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছে ম্যাডাম, সেখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে। দেখেন ই ওকে হেলথ, স্যার। আমি যেটা বললাম যে ইলেকট্রনিক হেলথ, ডব্লিউএইচ এর সংজ্ঞা মতে বেসিক্যালি ই হেলথ ইজ দ্য ইউজ অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিস ফর হেলথ। তার মানে আপনি আইসিটি রিলেটেড কোনো কিছু যদি আপনি হেলথে অ্যাপ্লাই করেন, সেটাই হচ্ছে ই হেলথ। এখন ই হেলথের মধ্যে কি থাকতে পারে বেসিক্যালি, দেখেন এখানে যে পিকচারটা আছে, সেখানে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, টেলিমেডিসিন, টেলিকেয়ার, মোবাইল হেলথ, ইন্টারনেট অফ থিংস, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম, ই প্রেসক্রাইবিং, ই অ্যাপয়েন্টমেন্টস, ইলেকট্রনিক হেলথ রেকর্ড, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, সবগুলাই কিন্তু দেখেন এটার সাথে কানেক্টেড আছে ই হেলথ অ্যাপ্লিকেশন প্যারাডাইম। এবং এখানে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো দিয়ে আপনি ট্রিটিং পেশেন্ট, কন্ডাক্টিং রিসার্চ, এডুকেশন, তারপরে ট্র্যাকিং ডিজিজ, মনিটরিং। এখন বর্তমানে আমাদের কোভিড সিচুয়েশনে সবচেয়ে বেশি দরকার কিন্তু এইটা আমাদের, তাই না? আমাদের কিন্তু কোভিড সিচুয়েশনে আমাদের ট্র্যাকিং, ট্রেসিং, এই জিনিস, মনিটরিং, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা একটা পার্ট অফ পাবলিক হেলথ ডোমেনের কিন্তু কাজ। যদিও আমরা আমাদের করোনা সিচুয়েশনে আমরা কিন্তু পাবলিক হেলথ স্পেশালিস্টদের বেশি একটা আমরা রোল প্লে করতে দেখতেছি না, বাট নর্মালি কিন্তু এই করোনা সিচুয়েশন, এপিডেমিওলজিক্যাল যত কিছু আছে, নর্মালি অন্য অন্য দেশের কথা আমি বলতে পারি যে সেখানে পাবলিক হেলথ অ্যাক্টিভলি সেখানে রোল প্লে করে। সো এখানে পলিসিগত অনেক ব্যাপার আছে, হয়তো বা গভর্নমেন্টে ইস্যু আছে। সো দ্য কম্বাইন্ড ইউজ অফ ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইন দ্য হেলথ সেক্টর। সো এটাকে যখন আমরা কম্বাইন করবো হেলথ কেয়ার সেক্টরের সাথে, কিন্তু আমরা দেখতেছি আমাদের হেলথ সেক্টরে কিন্তু টেকনোলজির ব্যবহার খুবই সীমিত, এবং আমাদের অ্যাক্সেসিবিলিটিও এখনো কিন্তু সীমিত, খুব বেশি না কিন্তু। সো আমরা যদি একটু আদার ডেফিনেশন গুলো আমরা দেখি, এটা ডব্লিউএইচও ডেফিনেশনটা আমরা দেখলাম যে যখন আইসিটি যখন হেলথ কেয়ার ইউজ করা হবে তখন সেটা ই হেলথ বলে। সো ক্লাউডিয়ার মতে আসলে উনি একজন রিসার্চার এবং হেলথ ইনফরমেটিক্স নিয়ে উনি কাজ করে। সো ই হেলথ এনকম্পাস এ ব্রড রেঞ্জ অফ মেডিকেল ইনফরমেটিক্স অ্যাপ্লিকেশন, either very specified ones as for example the clinical decision support, or in more general terms for example delivering healthcare through the use of information. So এখন আমাদের এখানে যখনই আমরা এটা কাজ করব ই হেলথের, আমরা বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করব, পেশেন্ট ডেটা। সো পেশেন্ট ডেটাটাকেই আমাদের ফোকাস, কারণ আমাদেরকে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হবে। সো ডেটা ড্রিভেন ডিসিশন যখন আমরা যেতে চাবো, তখনই আমাদের পেশেন্টের রেকর্ডটা আমাদের দরকার হবে। সো আমাদের নর্মালি আপনি যদি ই হেলথ ডেফিনেশন খুঁজেন, 51 definition exists today. The majority definition emphasize as it is communicative functions of e-health. মানে এটা দিয়ে যে একটা টেকনোলজি ব্যবহার করে যে কমিউনিকেশন করা যায় বিভিন্নভাবে, সেটা ডক্টর, পেশেন্ট এবং আদার যে প্রোভাইডার আছে হেলথ কেয়ার সেক্টরে, সবার সাথে একটা যে কমিউনিকেশন নেটওয়ার্ক করা, ভার্চুয়ালি এবং ফিজিক্যালি বোথ। তো ইট নট নেসেসারি যে সবসময় ভার্চুয়ালি হবে, ফিজিক্যালি আপনি অনেক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন। সো এটাকে নেটওয়ার্ক ডিজিটাল টেকনোলজি বলতে পারেন এটাকে। মেইনলি ই হেলথ অ্যাপ্লিকেশন টুডে আর ওয়েব বেসড, বেসিক্যালি এটা ওয়েব বেসড এবং এটা কানেক্টেড থাকে। সো ই হেলথের আসলে 10 একটা আছে, প্রিন্সিপাল আছে, যে 10টা একটা ইর 10টা অর্থ আছে আসলে বেসিক্যালি। যে ই হেলথ এটা একটা আনাদার পার্সপেক্টিভে বলা হয়েছে, যে এফিসিয়েন্সি, ই ফর এফিসিয়েন্সি লিডিং টু রিডিউস কস্ট, আপনি অ্যাভয়েডিং ডুপ্লিকেট আর আননেসেসারি ইন্টারভেনশন। এখন দেখা যায় যে আমাদের দেশে ডুপ্লিকেট ড্রাগ দেওয়া হয়। আপনি হয়তো বা 3 জন ডাক্তারের কাছে গেছেন, অনেক ড্রাগ আছে ডুপ্লিকেট আছে, অনেক টেস্ট ডুপ্লিকেট হয় কিন্তু।
এটা একদম ফ্রিকোয়েন্ট আমাদের দেশে যে টেস্টটা ফ্রিকোয়েন্টলি আমাদের ডুপ্লিকেশন হয়। সো এইভাবে কিন্তু আমরা রিডিউস কস্ট করতে পারি। অনেক সময় আমাদের ড্রাগ মিসইউজ হয়, আমরা যদি সিস্টেম ইউজ করি তাহলে এই এই ধরনের সম্ভাবনা হবে না আর। কেউ এক্সট্রা ড্রাগ নিয়ে যেতে পারবে না, এবং আপনি যদি ড্রাগ নেন তাহলে সেটা রেকর্ড থাকবে। নেক্সট টাইম আপনার সেম ব্যক্তি যখন ড্রাগ আনতে যাবে তখন সে দেখতে পারবে ফিজিশিয়ান যে কার কাছ থেকে নিয়ে আসছে ড্রাগ। সো এটা সম্ভাবনা। এখন বাংলাদেশের যে থানা লেভেলের যে স্বাস্থ্য আছে, হেলথ কমপ্লেক্স আছে, সেখানে কিন্তু অনেক মানুষই যায় ঔষধ নিতে যায় ওখানে, জাস্ট যাই একটু ঔষধ নিয়ে আসি এরকম। এনহ্যান্সিং কোয়ালিটি, আমরা এখানে কম্পারিজন বিটুইন প্রোভাইডার্স মেক ইট ইজিয়ার টু আইডেন্টিফাই বেস্ট প্র্যাকটিস। আমরা যদি সফটওয়্যার ইউজ করি আমরা হসপিটালে, তাহলে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারবো, কম্পারিজন করতে পারবো, এবং আমরা দেখতে পাবো যে আসলে অন্য হাসপাতালগুলোতে কি অবস্থা, কম্পারিজন করা যাবে। এভিডেন্স বেসড আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। এম্পাওয়ারমেন্ট অফ কনজিউমার অ্যান্ড প্যাশেন্টস, এটা আমরা কনজিউমার এবং প্যাশেন্টকে এম্পাওয়ার করতে পারবো। এনকারেজমেন্ট of new relationship based on partnership. 6 নাম্বার হচ্ছে এডুকেশন অফ বোথ ক্লিনিশিয়ান এন্ড কনজিউমার। আমরা এই ই-লার্নিং এর মাধ্যমে, ই-লার্নিং হচ্ছে ই-হেলথের একটা অ্যাপ্লিকেশন, এবং ই-লার্নিং এর মাধ্যমে আমরা কিন্তু ভার্চুয়ালি আমরা কিন্তু এই যে এখন বর্তমানে যেটা করতেছি এটা কিন্তু অন কাইন্ড অফ ই-লার্নিং, মানে আমরা একদম ভার্চুয়ালি কিন্তু আমরা এডুকেশনটা নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা মেডিকেলে যখন একজন সিনিয়র ডক্টর তার যে আন্ডার স্টুডেন্ট থাকে ইন্টার্নশিপ, তাদেরকে ট্রেনিং এর জন্য ইউজ করা যাইতে পারে এই ধরনের প্ল্যাটফর্ম। এনাবলিং, মানে এনাবলিং ইনফরমেশন এক্সচেঞ্জ বিটুইন হেলথ কেয়ার প্রোভাইডার। আমরা দুইটা তিনটা বা ওয়ান মোর হসপিটালের সাথে একটার সাথে আরেকটার কিন্তু একটা কমিউনিকেশন চ্যানেল হতে পারে। যেমন আমি হয়তো বা স্কোয়ারে আমি ট্রিটমেন্ট করেছি, কিছুদিন পর আমি হয়তো বা ইউনাইটেডে যাব, তো স্কোয়ারের যে রেকর্ডটা সেটা আবার ইউনাইটেডে গিয়ে আমার দেখা দরকার হইতে পারে। সেক্ষেত্রে আমরা একটা যদি কমিউনিকেশন চ্যানেল করে দিতে পারি, তাহলে দুইটা হাসপাতালের মধ্যে কিন্তু ইনফরমেশন এক্সচেঞ্জ করা সম্ভব। এক্সটেন্ডিং দ্য স্কোপ অফ হেলথ কেয়ার, আমরা হেলথ কেয়ারটাকে শুধু একটা হাসপাতালের মধ্যে না রেখে আমরা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু সেটাকে আমরা সমস্ত বাংলাদেশে ছড়াই দিতে পারি। ইথিক্স এবং ইকুইটি। সো আমরা এবার দেখব যে আসলে ডিজিটাল হেলথ কি। আসলে ডিজিটাল হেলথ এটা একটা নিউ ফেনোমেনা। লাস্ট 2 ইয়ার্স ডব্লিউএইচও বেসিক্যালি ই হেলথের পরিবর্তে বেসিক্যালি এখন ডিজিটাল হেলথকে বেশি ফোকাস দিতে চাচ্ছে, কারণ ই হেলথটা ইলেকট্রনিক যে টেকনোলজি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সেটা আমরা যখন হেলথ কেয়ার ইউজ করি সেটা ই হেলথ। কিন্তু আমরা শুধু যে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে করতেছি, ইনফরমেশন টেকনোলজির বাইরে অন্যান্য ধরনের যে ডিভাইস আছে, আরো অনেক ধরনের ডিভাইস আছে যেগুলো হয়তো বা আইটির ভিতরে পড়ে না, কিন্তু সেটা হেলথ কেয়ার ইউজ হইতেছে। সো সব ধরনের বিষয়গুলো দরকার। মেন্টাল এবং ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য অনেক ধরনের আছে, সেগুলোকেও অ্যাকচুয়ালি, যেমন অনেক ওয়্যারেবল আছে, ঠিক আছে, ওয়্যারেবল গুলাকে তো আমরা আইটি ডিভাইস বলতে পারি না আসলে বেসিক্যালি। ঠিক আছে, এখন ওয়্যারেবল গুলা বা সেন্সর বেস অনেক কিছু আছে যেগুলো ডিভাইস হিসেবে ইউজ করা হয়, বা ইলেকট্রনিক না হয়ে সেটা অনেক ধরনের বিভিন্ন ফর্মে আমাদের ট্রিটমেন্টটা দিতে হয়। সেক্ষেত্রে এটাকে ব্রডার পার্সপেক্টিভে বেসিক্যালি সবকিছু চিন্তা করে, ওয়েলবিংনেস সবকিছু কনসিডার করে এটাকে এখন ডিজিটাল হেলথই করা হয়েছে। যে ডিজিটাল হেলথ বলতে এখন সবকিছু চলে আসতেছে, এবং এটাকে ডিজিটাল হেলথ ইজ দ্য কনভার্জেন্স অফ ডিজিটাল টেকনোলজিস উইথ হেলথ। সো এটা ডিজিটাল টেকনোলজির মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সো সেই কারণে আসলে বেসিক্যালি ই হেলথ এবং ডিজিটাল হেলথ কিন্তু অলমোস্ট কাছাকাছি বিষয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটাকে নিউ নেমিং করা হয়েছে জিনিসটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য বেসিক্যালি। সো the broad scope of digital health includes categories such as mobile health, health information technology, wearable device যেটা আমি বলতেছিলাম, টেলিহেলথ and telemedicine and personalized medicine, all সেটা ইনক্লুড থাকবে। কিন্তু ই-হেলথ অর ডিজিটাল হেলথ আমরা এটাকে অ্যাকচুয়ালি সিনোনিম আকারেও ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রে, অলমোস্ট কাছাকাছি। ডিজিটাল হেলথ ইজ দ্য অলসো বিং গিভেন স্পেশাল এমফাসিস ডিউ টু দ্য ডিজিটাল হেলথ আন্ডার ডিজিটাল বাংলাদেশ ক্যাম্পেইন অফ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। সো প্রেজেন্ট গভর্নমেন্টের একটা ডিজিটাল হেলথের উপর একটা কিন্তু নির্বাচনে যে ইশতেহার ছিল, এটার একটা এজেন্ডা ছিল, which give special preference to delivery of health services to citizens through ICT. সো বাংলাদেশের সবাইকে আসলে বেসিক্যালি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য এই ডিজিটাল হেলথের আসলে বিকল্প নাই, কারণ আমাদের দেশে এত রিসোর্স কনস্ট্যান্ট। সেক্ষেত্রে প্রত্যেক একদম কমিউনিটি লেভেল থেকে শুরু করে যদি আমি টার্সিয়ারি লেভেলে আমি মেডিকেশনটা আমি প্রপারলি দিতে চাই, তাহলে আমরা এই ডিজিটালি ছাড়া সম্ভব না। কারণ প্রত্যেকটা থানা বা কমিউনিটিতে একজন স্পেশালিস্ট রাখা সম্ভব না, কিন্তু একজন স্পেশালিস্টকে একটা টেলিমেডিসিনের মাধ্যমে কানেক্টিভিটি করা যাইতে পারে। সো ডিজিটাল হেলথের বেসিক্যালি আমরা যদি বলি আরো, the use and scale up of digital health solution can revolutionize how people worldwide achieve
higher standard of health and access services to promote and protect their health and well-being. এবং আপনাদের এনসিডি তে এটা একটা বিশাল এবং আরসিএস এও যে কোনো একটা অ্যাক্সেসিবিলিটি, যেমন একটা করোনা সিচুয়েশনে আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে এখন ম্যাটারনাল কেয়ারটা কিন্তু খুবই থ্রেটিং অবস্থায় আছে। প্রেগনেন্ট উমেন যারা আছে, মাদাররা আছে, তারা কিন্তু ফলো আপ ভিজিটে যেতে পারতেছে না করোনার আতঙ্কে। এবং আপনাদের মধ্যে যদি কোনো রিলেটিভ থাকে তাহলে এটা সবচেয়ে বেশি আপনারা বুঝতে পারবেন যে প্রেগনেন্ট উমেনরা এই করোনা সিচুয়েশনে সবচেয়ে বেশি এফেক্টেড এবং ভালনারেবল সিচুয়েশনে আছে। একে তো তারা খুবই রিস্ক ফ্যাক্টর থাকে তাদের করোনা সিচুয়েশনে, এবং তারা অনেক সময় ডাক্তার অ্যাভেলেবিলিটি থাকে না, যারা গাইনি স্পেশালিস্ট তারা কিন্তু অ্যাভেলেবল থাকে না ডক্টর সেন্টারে, এবং এই কারণে তাদের জন্য একটা অনেক সময় মোবাইলের মাধ্যমে ভার্চুয়ালি ট্রিটমেন্ট নিতে হয়, যেটা অনেক সময় সম্ভব না। অনেক সময় ফিজিক্যালি চেক আপের দরকার হয়, ফিজিক্যাল এক্সামিনেশন দরকার হয়, সেটা কিন্তু আসলেই খুব ডিপ্রাইভড অবস্থায় থাকে। এবং অনেক ধরনের কিন্তু কনসিকুয়েন্স হয়েছে আমাদের লাস্ট 8 মান্থসে, এবং অনেকেই হসপিটালাইজ বা ডেলিভারি করতে পারে না, তারা হোম ডেলিভারি করতে হয়েছে, ঠিক আছে, বাসায় বসেই তাদের ডেলিভারি করতে হয়েছে। এবং সেখানে অনেক ক্ষেত্রে আমাদের মিডওয়াইফসের অভাব আছে আমাদের প্রত্যন্ত এরিয়াতে। সো অনেক ধরনের একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছে, অ্যারাউজ হয়েছে। সেটা আমরা অনেকটাই হয়তো বা ডিজিটাল হেলথ দিয়ে আমরা অনেক সময় কনসালটেশন করতে পারতাম। আমরা অনেক ধরনের সেন্সর বেস ডিভাইস আছে, সেগুলো দিয়ে হেলথ কেয়ার যারা স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করে তাদেরকে আমরা কিছু ডিভাইস দিয়ে তাদেরকে মেজার করতে পারতাম, ভাইটালস বা অন্যান্য সাইনগুলোকে। তো এইভাবে অনেক অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমাদের আসলে করা যেত আসলে, কিন্তু যেহেতু আমরা রেডি ছিলাম না এরকম একটা সিচুয়েশনে, সেই কারণে আমাদের কিন্তু এটা সরাসরি করতে পারিনি আমরা। বাট ফিউচারে আমরা বর্তমান প্রেক্ষাপটে আমাদের শিক্ষা নিয়ে আমরা ডিজিটাল টেকনোলজিকে কিভাবে ইনকর্পোরেট করে আমরা ম্যাটারনাল এবং চাইল্ড কেয়ারকে আরো ইমপ্রুভ করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আসলে আমাদের রিপ্রোডাক্টিভ চাইল্ড যে এটা আছে সেখানে আমাদের কাজ করার অপশন আছে। আমরা মোবাইল অ্যাপস দিয়ে অ্যাওয়ারনেস করতে পারি, এবং যারা আছে মেইন হিউম্যান সবাইকে আমরা এই বিষয়ে শিক্ষা দিতে পারি। ডিজিটাল হেলথ প্রোভাইডস অপরচুনিটি টু এক্সিলারেট আওয়ার প্রোগ্রেস ইন অ্যাটেনিং হেলথ অ্যান্ড ওয়েলবিং রিলেটেড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা এসডিজি গোল আমাদের বর্তমানে আছে, সেটাও কিন্তু এটাও করতে হলে আমাদেরকে আসলে এটা আসতে হবে, ডিজিটাল হেলথে আসতে হবে। এবং আপনারা জানেন যে ইউনিভার্সাল হেলথ কভারেজ, যেটা এসডিজির একটা গোল, প্রাইম গোল আছে, সেটাকে অ্যাচিভ করতে হলে আমাদের টেকনোলজি ছাড়া এটা সম্ভব না। 18 কোটি দেশে মানুষের এই দেশে যেহেতু রিসোর্স কনস্ট্যান্ট আছে, সেক্ষেত্রে আমাদের টেকনোলজি দিয়েই আমাদেরকে এই সমস্ত মানুষের কাছে পৌঁছাইতে হবে। এবং জানেন আমরা বাংলাদেশ এখন ফেসবুক ইউজের দিক থেকে তৃতীয়, মানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সময় ফেসবুকে থাকে, এটার দিক থেকে আমরা যেহেতু জনসংখ্যার দিক থেকে কিন্তু এত তৃতীয় না, কিন্তু আমরা ফেসবুকের দিক থেকে তৃতীয় হয়েছে, মানে এটা একটা দিক থেকে একটা অ্যাচিভমেন্ট আমাদের। যদিও এটার অনেক কনসিকুয়েন্স আছে, সোশ্যাল অনেক এডিকশন, মানে ইন্টারনেট এডিকশনের ফলে অনেক ধরনের সমস্যাও তৈরি হতে পারে এট দ্য সেম টাইম। সো এটা আমাদের জন্য কশাস হতে হবে। আসলে টেকনোলজি যেমন পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। The broad scope of digital health includes categories such as mobile health, m-health, health information technology, যেটা আমরা বললাম wearable device, telehealth, telemedicine and personal medicine। এইগুলোই হচ্ছে এই ডিজিটাল হেলথের যে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি এগুলা। সো বেনিফিটস অফ ডিজিটাল হেলথ, আমরা কি বেনিফিট পেতে পারি আসলে ডিজিটাল হেলথ দিয়ে। সো প্রোভাইডার্স এন্ড আদার স্টেকহোল্ডার আর ইউজিং ডিজিটাল হেলথ টেকনোলজি, যেমন বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন স্টেকহোল্ডারদের, এবং পার্সোনালি আপনি ইউজ করতে পারেন। পার্সোনালি যেমন আপনি একজন ডক্টর, আপনি এখন কোভিড সিচুয়েশনে আপনি রোগী দেখবেন, তাহলে আপনি একটা টেলিমেডিসিনের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু আপনি সেটা এনাবল করতে পারেন। সো আমাদের মেইন যেটা বেনিফিট করে সে রিডিউস ইনএফিসিয়েন্সি, আমাদের ইনএফিসিয়েন্সি দূর করে, অ্যাক্সেসিবিলিটি বাড়ায়, আমাদের হেলথ কেয়ারে অ্যাক্সেসিবিলিটি বাড়িয়ে দেবে, রিডিউস কস্ট, আমাদের রিডিউস কস্ট করবে। কারণ একজন গ্রামের মানুষ যদি ঢাকার একজন স্পেশালিস্টের সাথে কথা বলতে পারে, কনসালটেশন করতে পারে, তাহলে তার ট্রান্সপোর্টেশন কস্ট নরমালি রিডিউস হয়ে যাচ্ছে ইনিশিয়ালি, এবং তার একটা সময় ব্যয় হবে, ঢাকা আসতে যেতে একটা টাইম যাবে, টাইম কিল হবে, এবং সে হয়তো এই টাইমে অন্য কিছু করলে সেখান থেকে একটা প্রোডাক্টিভিটি বের করতে পারবে। ইনক্রিজ কোয়ালিটি, আমরা কোয়ালিটি এনশিওর করতে পারি, কারণ টেকনোলজিতে আমার ডেটাগুলো সবসময় ভিজিবল থাকে। তাহলে আপনি যখন একজন ডাক্তারের কাছে বারবার যাবেন, প্রিভিয়াস ডাটাটা কিন্তু তার মনে থাকবে না, কিন্তু আপনি যদি টেকনোলজির মাধ্যমে থাকেন, সেই ডক্টর যদি সফটওয়্যার ইউজ করে, তাহলে কিন্তু খুব সহজেই আপনার প্রিভিয়াস মেডিকেল হিস্টরি সে দেখতে পারবে। মেক মেডিসিন মোর পার্সোনালাইজড ফর পেশেন্টস, আমরা একেবারে তার মেডিকেল রেকর্ড, ক্লিনিক্যাল রেকর্ড সবকিছু দেখে শুনে বুঝে আমরা কিন্তু একটা তার মতো করে, তার যদি কোনো অ্যালার্জি থাকে, সেনসিটিভিটি থাকে, সেটাও দেখে আমরা কিন্তু তাকে ট্রিটমেন্ট করতে পারবো। এই ডেটাগুলো না থাকলে আসলে আমরা কিন্তু 5-10 বছরের ডেটা কোনো ডাক্তারের পক্ষেই মনে রাখা সম্ভব না।
সো টেকনোলজি আমাদেরকে এই সুবিধা দিতে পারে, কারণ টেকনোলজি এটা আমাদের জন্য একজন ডাক্তারের যখন একজন ডাক্তার যখন একজন পেশেন্টের আইডি ধরে করবে, সার্চ দিবে, সমস্ত রেকর্ড তার চলে আসবে ওখানে, তার পাস্ট হিস্টোরি, ফ্যামিলি হিস্টোরি, তার ড্রাগ হিস্টোরি সবকিছু থাকবে। So e-health or digital health is also being given a special emphasis due to the digital health. এই যে বাংলাদেশের যে সরকারের এখন ডিজিটাল হেলথ যে ক্যাম্পেইন চলতেছে, তাদের একটা এজেন্ডা ছিল, এই কারণে কিন্তু এটার একটা এমফাসিস আছে। এবং বাংলাদেশে করোনা সিচুয়েশনে আপনারা দেখছেন যে মিনিস্ট্রি অফ হেলথ এর ডিজিএইচএস ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন প্রচুর অ্যাপস এবং সিস্টেম ডেভেলপ হয়েছে। জানি না যতটুকু ডেভেলপ হয়েছে ততটুকু হয়তো ইউটিলাইজেশন নাই, তারপরেও তো ডেভেলপ হয়েছে আসলে। এবং আমাদের দেশে অ্যাওয়ারনেসের অভাব আছে, এবং আপনারা যারা এমপিএসসি পড়তেছেন আপনাদেরকে এটা প্রমোট এবং এই কাজগুলো আপনাদের করতে হবে। আসলে হেলথ প্রমোশনের কাজগুলো আপনাদের দায়িত্ব, যেটা মানুষ জানে না, আসলে অনেকে এটার গুরুত্বও বুঝে না। ডিজিটাল হেলথ পলিসি ড্রাফট ইজ আন্ডার ডেভেলপমেন্ট। এখন ডিজিটাল হেলথের একটা ডেভেলপমেন্ট চলতেছে এবং সেখানে হেলথ ইনফরমেটিক্স একটা ভালো রোল প্লে করার জন্য আছে। এবং আমাদের ডিপার্টমেন্টের আমাদের যে ম্যাডাম আছেন, শারমিন ম্যাডাম, উনি কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট ছিল এবং এটা ড্রাফট অলরেডি করা হয়েছে, হয়তোবা মিনিস্ট্রি এটা অ্যাপ্রুভ করবে খুব শীঘ্রই। সো আমরা এখন একটু যাব যে আসলে আমাদের মানে এই যে টেকনোলজিক্যাল বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, আপনারা সবাই জানেন যে প্রথমে স্টিম ইঞ্জিন আবিষ্কারের সাথে সাথে আমাদের একটা এই পৃথিবীতে একটা বড় ধরনের রেভলিউশন হয়েছিল, ঠিক আছে? যোগাযোগের একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছিল এবং অনেক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে আপনার ইলেকট্রিসিটি আবিষ্কারের ফলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেক প্রোডাকশন অনেক গুণ বেড়ে গেছে। এরপর ইলেকট্রনিক যেটা চিপ আবিষ্কারের ফলে, বিভিন্ন ধরনের চিপ আবিষ্কারের ফলে কিন্তু আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা অনেক গ্রোথ করছে এবং এটা কিন্তু খুব র্যাপিডলি আমরা কিন্তু 20 to 30 ইয়ার্স এর মধ্যে অনেক অন্য লেভেলে চলে গেছে। এখন যেটা চলতেছে আমাদের সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে মানে অনেকটা এগিয়ে গেছে। যেটা আমরা তিনটায় পেয়েছি তার থেকে আরো অনেক গুণ আমাদের কিন্তু দ্রুত আমরা বাড়তেছে আমাদের গ্রোথটা। এবং এখানে এই সাইবার ফিজিক্যাল যেটা আছে সিস্টেমগুলো, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, নিউরাল নেটওয়ার্কস, এই ধরনের যে লেটেস্ট টেকনোলজিগুলো দেখেন। আপনার সোফিয়া জানেন, একটা যে রোবট আসছিল বাংলাদেশে, সে মানুষের সাথে কথা বলতে পারে, সে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে, অ্যান্সার করতে পারে। সো এইটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। সো আমরা এখন অনেক কিছু চিন্তা করতে পারছি যে রোবট, এবং এখন বিভিন্ন মঙ্গল গ্রহেও কিন্তু রোবট যাচ্ছে, এবং চায়না দেখলাম সেখান থেকে চাঁদ থেকে তারা কিন্তু মাইনিং করে নিয়ে আসছে। কি অদ্ভুত ব্যাপার! এবং এটা সবকিছু হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে সম্ভব হয়েছে। সো ইম্প্যাক্টটা কি বেসিক্যালি আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? আমাদের এই যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে বিগ ডাটা, রোবোটিক্স, তারপর 3D প্রিন্টিং, এই যে লেটেস্ট টেকনোলজিগুলো আপনারা জানেন অনেকেই, সেগুলোর ফলে কি হয়েছে আসলে বেসিক্যালি আমাদের থট প্রসেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এটার ইম্প্যাক্ট আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। আপনারা সবাই অনেকেই উবার চলেন, এখন কিন্তু একসময় ছিল অনেকেই ফিল করতো যে আমার একটা গাড়ি কেনা দরকার, এবং গাড়ি না হলে আমি আসলে আমার ইচ্ছা মতো যেতে পারবো না। একটা আমাদের প্রায়ই দরকার হইতো যে ফ্যামিলিতে কোনো একটা কাজে যাব, একসাথে মিলে 3-4 জন, একটা গাড়ি দরকার। রেন্টেকারে অনেকটা ইজি ছিল না, রেন্টেকার অনেক সময় অ্যাভেলেবলিটি ছিল না। কিন্তু এখন দেখেন বাংলাদেশে আপনার যদি কোনো গাড়িও না থাকে, আপনি যে কোনো সময় উবারে কল করে আপনি কিন্তু 5-10 মিনিটের মধ্যে একটা কার আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন, এবং এটা কিন্তু খুব সাশ্রয়ী, খুব বেশি টাকাও না। সো দেখেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে ট্যাক্সি কোম্পানি, তাদের কোনো গাড়ি নেই। মানে উবার হচ্ছে সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি, বাট তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং আমরা যারা ইউজার আছি আমাদের কোনো গাড়ি নেই, কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু আমরা গাড়ি নিতে পারি আমাদের দৈনন্দিন কাজের জন্য। আমরা চাইলে সবসময় আমরা গাড়ির মাধ্যমে চলাচল করতে পারি, কিন্তু আমাদের কোনো গাড়ি নাই। ইভেন যারা আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতেছে তাদের নিজস্ব গাড়ি নেই। সো আলটিমেটলি দেখেন কিন্তু আমরা সবাই সার্ভিস পাচ্ছি। ফেসবুক, পৃথিবীর সবচেয়ে বেশি কন্টেন্ট তৈরি করে ফেসবুক, বাট তারা কোনো নিজেরা কন্টেন্ট তৈরি করে না, আমাদের কন্টেন্ট দিয়ে তারা বিজনেস করতেছে। আলিবাবা, সবচেয়ে বেশি রিটেল প্রোডাক্ট তাদের আছে, কিন্তু তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। বিভিন্ন কোম্পানি তাদের প্ল্যাটফর্মে প্রোডাক্ট বিক্রি করে। এয়ারবিএনবি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অ্যাকোমোডেশন প্রোভাইডার, মানে থাকা, তারা বসবাসের জন্য তারা অ্যাকোমোডেশন প্রোভাইড করে, এবং তাদের নিজস্ব কোনো রিয়েল এস্টেটই নাই। তারা অন্য হোটেলকে তাদের কাছে এখানে এসে তারা রেন্ট করে। সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমাদের এখন বর্তমানে, যে আমরা অনেক কিছু আমাদের নিজেদের দরকার নাই, আমরা অনেক প্ল্যাটফর্ম দিয়ে, বাংলাদেশের দারাজ, যেমন দারাজের নিজস্ব কিছু নাই, তারা কিন্তু অন্যের প্রোডাক্ট বিক্রি করে। ইভেলি বাংলাদেশেও চলে আসছে কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এইটা, তাই না?
এটা একটা ব্যাপার বিষয়। আচ্ছা সো ডিফারেন্ট আছে না এটা। এখানে আমি একটা স্পেসিফিক্যালি একটা আহ, আহ, বিষয় আমি আপনাদের সাথে ডিসকাস করতে যাই, যে আমি জানি না এটা আপনারা এই পোস্টটা আপনারা দেখছেন কিনা, কে কে দেখছেন এটা? কেউ আছেন যে স্যার এই করতে পোস্টটা বললো আপনারা দেখছেন? এই যে ওর যাওয়ার দরকার ইলন নেই, এখন মাস্ক জার্নি করা যাবে না টেসলা গাড়ি কোম্পানির, উনি হচ্ছে সিও, এবং উনি স্পেসএক্স এই অবস্থায়। ওর যে রকেট বাসে উঠে যাবে। উৎক্ষেপণ করে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট কিন্তু তার স্পেসএক্স থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে। এই ইলন মাস্ককে কে কে চেনেন আপনাদের মধ্যে থেকে? সারা কেউ পৃথিবী চিনেন বলতে আপনারা পারছে। ইলন মাস্ক নাম শুনছেন? জি স্যার। স্যার নামটা শোনা শোনা লাগতেছে স্যার। আচ্ছা, উনি এখন অলমোস্ট বিল গেটস কেও কিন্তু ক্রস করে গেছে, উনি সেকেন্ড ধনী। হ্যাঁ ঠিক আছে, বর্তমানে উনি সেকেন্ড ধনী, মানে অ্যামাজনের মালিক ওকে বাড়ি থেকে বেজোস, বাড়ি আর থেকে উনি দেখবে হচ্ছে সে এখন এখন সেকেন্ড ধনী আমি হয়ে তুলে গেছে। তো দিয়ে আসবো। আরো বেশি মানুষ চিনবে ওনাকে, এখন না চিনলেও চিনবেন। উনি হচ্ছে স্পেসএক্স রকেট উৎক্ষেপণ ওনার কোম্পানি, আপু না করছে আপনার এবং উনি হচ্ছে যাওয়ার গাড়ি দরকার কোম্পানি, নাই। মানে ব্যাটারি চালিত গাড়ি, ইলেকট্রিক কার উনি না করতেছে সত্য কথা টেসলা, কন আমার। এবং সবচেয়ে বেশি, এবং ওই শেয়ার অনেক গুণ বেড়ে গেছে, হ্যাঁ কয়েক হাজার গুণ বেড়ে গেছে, যার ফলে উনি দ্বিতীয় ধনী হতে যাচ্ছে আরে বিল বাবা গেটস কে আপনার কথা কই অতিক্রম নাই। করে। ঠিক আছে, এখন নিউজে এটা দেখানো নতুন হয়েছে নিউজ, আপনার কিন্তু সমস্যা নিউজ আছে। আরেকটা আছে ওনার। উনি কিছুদিন আগে উনি একটা টুইটারে একটা পোস্ট দিছিল, ঠিক আছে, একটা পোস্ট দিছিল যে আই এম সেলিং অলমোস্ট অল ফিজিক্যাল পজেশন, তা উইল কি ওন করতে চায় নো এখন? হাউস। উনি এই জাস্ট টুইটারে শুধু একটা কথা, একটা লাইন উনি লিখছে যে আই এম সেলিং অলমোস্ট অল ফিজিক্যাল পজেশন। উনি উনি একটু পাগলা টাইপের আর কি, একটু ক্রিয়েটিভ মানুষ, ইনোভেটিভ টাইপের মানুষ। তো ওনার ওটা আর মতি সেটা মর্জি আপনার মা কখন কি বাবাকে হয় বলা চিন্তা যাবে না। করা উনি লাগবে না, এটা এখন ওর টুইটারে এখন হঠাৎ তো করে পোস্ট দিয়ে বাঁচানোর দিয়েছে, দরকার বেশি না, আপনার ওই এবং একটা এখন টুইটারে কেমনে পোস্ট দেওয়ার থাকতে ফলে হবে ওগুলো ওনার চিন্তা করা দরকার। শেয়ার ভ্যালু কত কমছে দেখেন, এখানে ডান পাশে দেখতেছেন আপনারা। জি জাস্ট স্যার। টু টুইটার পোস্ট বাই ইলন মাস্ক, সিইও অফ টেসলা, reduce the আমি Tesla বুঝি না stock আপনার price কি 14 চিন্তা করে billion ভাবতেছে। US dollar just within a second. Can you imagine একটা মানুষ একটা বাড়ি থেকে টুইটারে আসবে পোস্ট কি দিবে, দরকার ফেসবুকে এখন? পোস্ট দিবে, তার জন্য 14 বিলিয়ন ডলার কমে যাবে তার, তাহলে তারপরে সে সেকেন্ড ধনী হচ্ছে আর কি। ভেরি ইন্টারেস্টিং। সো এটা আমি কেন দিলাম, আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে কি পরিমাণে ইম্প্যাক্ট হইতে পারে একটা নারায়ণগঞ্জেই মানুষের তার থাকবেন, যদি আব্বুর বিজনেস, তার সমস্যা হয় পার্সোনাল বলেন, লাইফে। ঠিক আছে, অনেক শুধু একটা ব্যবস্থা করবো। টুইটার অথবা ফেসবুক অথবা লিঙ্কডইনে একটা সিম্পল পোস্ট, এটা শুধু এতে টেস্টার মালিক যে ইলন মাস্কের আপনার ক্ষেত্রে হবে তা বাপ-মা না, হয়ে যদি এখন আপনিও জায়গা না যদি দেন, উল্টাপাল্টা মানুষের কোনো লোক পোস্ট জায়গা দিয়ে দিবে? থাকেন ফেসবুকে, তাহলে কিন্তু আপনারও এরকম হইতে পারে। সো এটা একটা আমাদের জন্য লার্নিং, যে আমরা সোশ্যাল মিডিয়াতে বা টেকনোলজির না মাধ্যমে বাড়িতে যখন যাওয়ার কিছু তো কোনো করব, অপশন নাই। উই হ্যাভ টু ভেরি ঢাকায় কশাস, কিভাবে রাখবেন সেটা আদারওয়াইজ চিন্তা করেন। এটা বাড়ির কিন্তু চিন্তা ডাবল, বাদ। দুই পাশে যেমন বাড়ি তলোয়ারে যাওয়ার কোনো কাটে, অপশন নাই। এটা কিন্তু আপনাকে কেটে ফেলতে পারে ডাবল সোর্ডের মতো। ঠিক আছে, সো আমাদেরকে খুব কশাস হতে হবে। সো একটা পোস্ট 14 বিলিয়ন ডলার, মানে আপনি যদি টাকা হিসাব করেন এটা আপনার অনেক হিউজ টাকা, তাই না? সো আমরা এখন দেখবো যে হেলথ ইনফরমেটিক্স কি আসলে। বেসিক্যালি আমাদের যে মেইন সাবজেক্টটা ই হেলথ, তো আসলে দোকানের হেলথ মধ্যে থাকা ইনফরমেটিক্স যাবে এর না, একটা পার্ট, ক্লিয়ার সাব কাট টপিক। সো ডিসিশন আমরা একটু দিবেন। মূল বিষয়টা জানি। হেলথ ইনফরমেটিক্স বাড়ি এটা থেকে আসলে কি 1973 অবস্থা সালে হবে সেটাও প্রথমে চিন্তা করা ফ্রান্সে লাগবে, আসলে ঢাকায় রাখলে বেসিক্যালি কি এটাই সমস্যা হয়েছে, হবে সেটাও মানে চিন্তা করা লাগবে। নামটা হয়েছে। ঠিক আছে, বাড়ি থেকে আসলে সো এই যে এটা যদি খাবার আমরা খেতে মন ডেফিনেশন চায় না, আমরা খুঁজি, কারণ তাহলে আপনি তো থাকবেন ডেফিনেশনটা না, দাঁড়ায় আসলে বেসিক্যালি তাহলে the বাড়ি চিন্তা science বাদ দেন। regarding ways to define, collect, organize and analyze medical and healthcare information. So আমরা পড়ে থাকলে কোনো মেডিকেল ইনফরমেশন বা পেশেন্ট হ্যাঁ ইনফরমেশনকে যদি আমরা প্রথমে হ্যাঁ ডিফাইন করি, ঢাকা যে যেতে আমরা থাকতে কোন চাইতেছে। ইনফরমেশনটা নিব, সেটাকে কালেক্ট করতে হবে, আমাদেরকে অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ করা মানে হচ্ছে আপনি হয়তো এক্সেল অথবা ডেটাবেজে আপনি সেটাকে এখন সাজাবেন কি সমস্যা, কিসের কলাম বা সমস্যা, রো মানে এতদিন অনুযায়ী, থাকবে বিভিন্ন সেটা সমস্যা অ্যাট্রিবিউট মনে অনুযায়ী। হইতেছে। এরপরে সেটাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, যেমন ফর এক্সাম্পল আপনি এখন ছোট স্পিএসএস বড় চিন্তা অ্যানালাইসিস করে তো করতে লাভ পারেন, বা নাই। অন্যান্য আরে আপনি অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিস জন্য অনেক ধরনের বড় রুম নেন, পন্থা আছে, নিতে আপনি মেশিন পারবেন? লার্নিং এর মধ্যে অ্যানালাইসিস করতে পারেন, পাইথন দিয়ে করতে পারেন। সো যেভাবেই করেন, আপনি যে হেলথ রেকর্ড, মেডিকেল রেকর্ড, বড় হেলথ রুম নেন, না ইনফরমেশন করছি। অথবা মেডিকেল ইনফরমেশন আপনি নিতে যদি পারবো না। ডিফাইন, কালেক্ট, অর্গানাইজ এবং অ্যানালাইজ করেন, এবং সেই অ্যানালাইজ অনুযায়ী আমাদের ওর এখন টার্গেটটা সমস্যা হচ্ছে হয়েছে, এখন ওকে সাপোর্ট আমরা দেওয়া ডেটা লাগবে, ওর অবস্থা ড্রিভেন অন্যরকম ডিসিশন এখন। নেব বেসিক্যালি। এখন আপনারা যদি সো টাকা পয়সা মেডিকেল চিন্তা করেন, ইনফরমেটিক্স কেমনে ইজ টাকা দিন, কি originating খাওয়ান, from the French, এই চিন্তা আমি করেন। যেটা পরে যদি বললাম, বিয়ে না হইতো তাহলে খাওয়াইতেন না? informatic medical, and its very common তখন কি definition করতেন? of না medical বিয়ে দিলে informatics is the মেয়েরা বড় হয়ে development যায়, and application of ICT based method বোঝা for হয়ে যায় acquisition, মা বাবার কাছে। representation, processing, presentation and communication of data, information and knowledge in medicine, healthcare and clinical research. এটা খুবই ব্রডার একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে ডেটা, ইনফরমেশন এবং ঠিক আছে, নলেজের আপুর সাথে কথা পার্থক্যটা, বলেন। আমি ডেটা রাগ হচ্ছে করে র কথা ডাটা বলতেছি, 1 রাগ 2 করে 3 না 4 করলে 5 আপনি 6, শুনবেন না, এই জন্য। এটার আসলে বেসিক্যালি কোনো মিনিং থাকে না, তো না এটা বলে জাস্ট র চিন্তা করে ডাটা। দেখেন।
এখানে যখন আমরা কোনো কিছু নরমালি কনটেক্সট চিন্তা দেই করে সেটা দেখেন ইনফরমেশন এটা হয়, ছাড়া মিনিং তো দেই। উপায় নাই। যখন মিনিংটা কিভাবে হবে, যেমন এনআইডি, সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগবে এখন যখনই আমি এনআইডি কিভাবে লিখে নিব কিনা 192345 6 বলবো, সবাই বুঝে আবার ফেলবে ডাক্তার যে দেখানো এইটা লাগবে আসলে মিনিং একটা এনআইডি। এতদিন না এবং এক এইটা বছর আগে যখন আবার আমরা ডাক্তার একটা দেখানো অ্যাপ্লাই উচিত। করব কোথাও, তখন সেটা নলেজ হবে আমাদের জন্য। এবং এই দরকার নেই আর নলেজটা দরকার যখন নেই। আমরা একদম আর হায়ার দরকার লেভেলে না, আমরা অ্যাপ্লাই একটু করব, ওখানে সেটাকে কষ্ট আবার করতে হবে, উইজডমও সমস্যা বলে, কি? the বাচ্চা হবে the হাসপাতালে best যেতে হবে, সমস্যা use আছে? utilization of knowledge. So the term medical informatics or health একটু informatics কষ্ট was করবেন, সমস্যা কি? increasingly ও being বাচ্চা কাচ্চা হলে used with বাচ্চা a আপনি focus দেখবেন না on চাকরি করবেন। physician. এত ভয় পাওয়ার কি ফিজিশিয়ানদের আছে? জন্য এটা একটা ক্লিয়ার খুবই কাট একটা ডিসিশন নেবেন, সৎ পথে ভ্যালুয়েবল থাকবেন। একটা সাবজেক্ট ভয়ের হিসেবে কিছু নেই আসতেছে, কাউকে। এবং হেলথ ইনফরমেশন হিসাবে বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও এটা চাহিদা আজকে বাড়তেছে। শাহিনা সুদুল্লাহ ভাইয়ের সাথে কথা সো বলছি। আমরা যদি আদার টার্মিনোলজি গুলো দেখি যে আন্ডার ই হেলথ কি আছে, আমাদের টেলি হেলথ আছে, টেলিমেডিসিন আছে, টেলিকেয়ার আছে, এম হেলথ আছে। আমরা একটা একটা করে দেখবো যে আমি আসলে তো টেলিমেডিসিনটা কি। করতে পারতেছি না। টেলিমেডিসিন আমরা অনেক ক্ষেত্রে চিনি, আমরা সব ক্ষেত্রে বলি, করে না, আমরা কিন্তু করতে টেলি হেলথ, পারতেছি না। টেলিকেয়ার, টেলিমেডিক্স এটা কিন্তু আলাদা করে আমরা বুঝি না, আমরা সবাই বলি টেলিমেডিসিন হোয়াটএভার। চাচ্ছি না যে আমি যাই, কেমন কিন্তু করবো? আসলে তো সবকিছুর মধ্যে বলবেন কিন্তু না, আলাদা আলাদা ই আছে। টেলিহেলথ হচ্ছে একটা এই আমব্রেলা হচ্ছে টার্ম, সমস্যা। ই হেলথের আন্ডারে টেলিহেলথ, এবং নাম্বার। টেলিহেলথের আন্ডারে টেলিমেডিসিন, টেলিকেয়ার। ভাইয়া কাউকে বললেন সো না, টেলিমেডিসিন মেইনলি is the use of ICT for delivery of healthcare service. আপনি কোনো একটা ডেলিভারি হেলথকেয়ার সার্ভিসকে যদি আপনি ডেলিভারি করেন যেখানে ডিসটেন্স আছে ক্রিটিক্যাল ফ্যাক্টর, মানে কোনো রোগী এবং পেশেন্ট এবং ফিজিশিয়ান এই দুইজন রিমোটলি থাকতে হবে, মানে ডিসটেন্সে থাকতে হবে, তাহলে আমরা সেটাকে টেলিমেডিসিন বলবো। সো এবং এটাকে অবশ্যই ট্রিটমেন্ট দিব আমরা। সো টেলিমেডিসিন ইজ এর হ্যাঁ বলছি। So telemedicine is a rapidly developing application of clinical medicine where medical information is transferred through interactive audiovisual media for the purpose of consultation হতে পারে সেটা, sometimes remote medical procedure or examination or prescription. আপনি একটা রিমোটলি কানেক্ট হয়ে, সেটা অডিও ভিজুয়াল হইতে পারে, ভিডিও কনফারেন্স থাকতে পারে, নাও থাকতে পারে, বাট অডিও তো থাকতেই হবে, এবং সেখানে আপনি কনসালটেশন করতে পারেন, আবার সেখানে প্রেসক্রিপশন দিতে পারেন রোগীকে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশনও করা সম্ভব ডিভাইসের মাধ্যমে, ইন্টারনেট অফ মেডিকেল ডিভাইস, যেটা সেন্সর বেস ডিভাইস আছে কিছু কিছু, যেমন পালস অক্সিমিটার জন্য বা হার্টবিট মাপার জন্য, টেম্পারেচার মাপার জন্য, এরকম ধরনের ডিভাইস এখন সেন্সর বেস ডিভাইস পাওয়া যায় অ্যাভেলেবল। সেটার মাধ্যমে আপনি কিন্তু রিমোটলিও আপনি কিন্তু ভাইটালস গুলো নিতে পারেন চাইলে। এটা একটা এক্সাম্পল অফ টেলিমেডিসিন। দেখেন এখানে ডক্টর এবং রোগী এবং আরেকজন কনসালটেন্ট ওইখানে কিন্তু দেখা যাচ্ছে। সো এই পাশে কিন্তু একজন রোগী এবং ডাক্তার আছে, ওই পাশে একজন স্পেশালিস্ট আছে, এবং ডাক্তার ওই স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে এই রোগীকে ট্রিটমেন্ট দিচ্ছে। সো এটা একটা কমন পিকচার টেলিমেডিসিনের। এবার যদি আমরা টেলিহেলথ বলি, টেলিহেলথ encompasses a broad variety of technologies and techniques to deliver virtual medical health and education service. Telehealth is not a specific service basically like telemedicine. Telemedicine very specific service, but telehealth can be variation of services like আপনি একটা ভার্চুয়াল কনসালটেশন করতে পারেন, সেটা ডক্টর টু ডক্টর হইতে পারে, একটা এডুকেশন পারপাসে আপনি করতে পারেন, সেটা পলিসি মেকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। সো হেলথ কেয়ারের আদার ইউজেস গুলোও কিন্তু এই টেলিহেলথের মাধ্যমে হইতে পারে। সো আমরা যদি এখন এম হেলথ বলি, আসলে আপনারা জানেন যে মোবাইল হেলথের মাধ্যমে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে এখন অনেক ধরনের অ্যাপস পাওয়া যায়, লক্ষ লক্ষ অ্যাপস, মেডিকেল অ্যাপস আপনারা খুঁজে পাবেন আপনাদের সাবজেক্টে এনসিডি তে বা আরসিএইচ এ। আপনারা যদি অ্যাপ স্টোরে গিয়ে দেখেন যে প্রচুর কিন্তু আপনারা অ্যাপস পাবেন বিভিন্ন ধরনের প্রমোশনালের ক্ষেত্রে, তারপরে আপনার ইসের ক্ষেত্রে, প্রিভেন্টিভ কেয়ারের ক্ষেত্রে আপনারা অনেক পাবেন। এবং আমারও একটা টোবাকো সিচুয়েশনের উপর আমার নিজেরও একটা অ্যাপস আছে অ্যাপ স্টোরে, আপনারা খুঁজে গেলে পাবেন যে বাংলায় একটা অ্যাপস তৈরি করছি আমি টোবাকো সিচুয়েশনের উপরে, টোবাকো ধূমপান আসক্তি বন্ধ করার জন্য আসলে। সো এমএলটা কি? দ্য ইউজ অফ মোবাইল ডিভাইস ইন কালেক্টিং এগ্রিগেট এন্ড পেশেন্ট লেভেল হেলথ ডেটা, প্রোভাইডিং হেলথ কেয়ার ইনফরমেশন to practitioners, researchers and patients, real-time monitoring of patient vitals and direct provision of care. So via mobile telemedicine. So এখন দেখবেন আমাদের দেশে এই কোভিড সিচুয়েশনে অনেক ধরনের টেলিমেডিসিন সেবা আছে, আমি নাম বলবো না, অনেকগুলো নাম আপনারা জানেন, ঠিক আছে? ডাক্তার বাড়ি, তারপর পালস, এরকম প্রভা হেলথ, এরা কিন্তু অ্যাপস এর মাধ্যমে কিন্তু কনসালটেশন দিচ্ছে। কিন্তু এখন আমরা দেখবো যে সোসিও টেকনিক্যাল ডিজাইনটা কি আসলে। আমাদের যখন একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করব, কোনো আপনারা ধরেন একটা অ্যাপস তৈরি করবেন, সেই অ্যাপসটা কিরকম হইতে হবে? এখন আমাদের দেশের মানুষ অ্যাপস কেন ইউজ করে না? মিনিস্ট্রি অফ হেলথে 27টা আছে অ্যাপস এবং অ্যাপ্লিকেশন আছে, মানুষ ইউজ করে না কেন? কারণ এইখানে রিসার্চ করা হয় না। এই সিস্টেমটা ডিজাইন করার আগে বাংলাদেশের 18 কোটি মানুষের যে মার্কেট সেগমেন্ট, তাদের চাহিদা কি, তাদের নিড কি, তাদের সবকিছু ভ্যালু, কনটেক্সট, এগুলো কোনো কিছু কালচারাল
তাদের যে রিফ্লেকশন এগুলো করা হয় না এই সিস্টেমের মধ্যে, যার ফলে কি হয় কনসিডার না করে একটা সিস্টেম যার মনের মতো করে তৈরি করছে, এখন মানুষের এটা ভালো লাগতেছে না। সো এটা প্রত্যেকটা জিনিস ডেভেলপ করার আগে যে সময় দেওয়া দরকার, যে রিসার্চ করা দরকার এবং ইউজারের সাথে যে এঙ্গেজমেন্টটা করা দরকার, সেটা আমাদের দেশে অভাব। মানুষ মনে করে আমি সবকিছু বুঝি, আমার যেটা সিস্টেম আমি করব সেটাই বেশি মানুষ ইউজ করবে। সো এই ধরনের আমাদের মধ্যে কিন্তু কিছু একটা মিসকনসেপশন আছে, সিস্টেম ওভার কনফিডেন্ট বলে যেটাকে, সেটা করা যাবে না। এখানে কগনিটিভ এবং সোশ্যাল সিস্টেম দেখেন, সফটওয়্যার সিস্টেম, হার্ডওয়্যার সিস্টেম, এখানে আমাদেরকে সোসিও টেকনিক্যাল যে গ্যাপ আছে, আমাদের কালচারাল কনটেক্সট বা সোশ্যাল কনটেক্সট, এগুলাকে ইনকর্পোরেট করতে হবে, ইউজারকে ইনভলভ করতে হবে, দেন আমরা সোসিও টেকনিক্যাল সিস্টেম ডিজাইনে আমরা যাব আর কি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে সিস্টেম ডিজাইন করা হুট করে করা যাবে না নিজের মতো করে, ঠিক আছে? এখন আমরা কিভাবে আমরা রিয়েল লাইফ যে প্রবলেমগুলো আছে আমাদের হেলথ সেক্টরে, যেমন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে, বেসিক্যালি ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে আমাদের দরকার যে তার প্রিভিয়াস হিস্ট্রিটা জানা দরকার। আসলে ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে যে তার পাস্ট মেডিকেশনটা কি, কন্টিনিউ মেডিকেশনটা কি, এই জিনিসগুলো জানা দরকার, তার টেস্ট রেজাল্টগুলো কি, তার ভাইটালস কি, এগুলো সব ডিটেইলস জানা দরকার ক্রনিক পেশেন্টদের জন্য মেইনলি, খুবই খুবই এফেক্টিভ। সো এর জন্য আমাদের ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ইএমআর যেটাকে আমরা বলি, এই ইএমআর এবং ইএচআর দরকার। ইএমআর হচ্ছে যদি একটা সিঙ্গেল হসপিটাল বা ফ্যাসিলিটির মধ্যে, হেলথ ফ্যাসিলিটির মধ্যে যদি আপনার ইলেকট্রনিক রেকর্ডটা থাকে, তখন আমরা ইএমআর বলবো। আর এটা যদি মাল্টিপল ফ্যাসিলিটিতে, ফর এক্সাম্পল আপনি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন, ওখানে ট্রিটমেন্ট দিচ্ছেন, এরপরে আপনি ডিস্ট্রিক্টে আসছেন, ডিস্ট্রিক্ট হসপিটালে আসছেন, সেখানে আবার ট্রিটমেন্ট করাইছেন, এরপরে আপনি ইসে গেছেন, আপনি টার্সিয়ারি লেভেল আসছেন, বিভাগীয় যে টার্সিয়ারি লেভেল হসপিটাল সেখানে আসছেন, এরপর স্পেশালাইজড হসপিটালে গেছেন। এই যে সবগুলো হসপিটালে যদি আপনার ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড থাকে এবং এটা কানেক্টিভিটি থাকে একটার সাথে আরেকটা, তখন আমরা সেই ইএমআর কে আমরা ইএচআর বলি, মানে শেয়ার হেলথ রেকর্ড। এটাকে বলা হয় শেয়ার হেলথ রেকর্ড, মানে আপনার রেকর্ডটা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এবং এইটা বাংলাদেশে এখনো নাই, কিন্তু এটা নিয়ে চেষ্টা করা হচ্ছে। আমি বিজিবিতে 5টা হাসপাতালের মধ্যে একটা ডিজিটালাইজেশন প্রজেক্ট হচ্ছে, সেটাকে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি বর্তমানে। এবং মিনিস্ট্রি অফ হেলথ 25টা বোধহয় হাসপাতাল এখন পাইলট প্রজেক্ট করতেছে। আর্মি, সিএমএস তারা করতেছে এখন বর্তমানে এই শেয়ার হেলথ রেকর্ডের কাজ। ভবিষ্যতে আমাদের এই দিকে যাচ্ছি আমরা আসলে। এখন আমি এক্সাম্পল দেখাবো যে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, এটা একটা ধরেন 20 বা 25 ইয়ার্স বিফোর এটা এরকম একটা সাদামাটা একটা ডিজাইন ছিল। এটা একটা স্যাম্পল যেখানে ল্যাব রিপোর্ট আছে, দেখেন রেফারেল কোথায় আছে, অ্যালার্জি কোথায়, সিডিএসএস অ্যালার্ট, এখানে সামনে ডান পাশে ওভারভিউ আছে, মেডিকেশন সামারিটা আছে নিচে, এবং মাঝখানে দেখেন এখানে অনেকগুলো ট্যাব আছে, মানে বাটন আছে, এবং এখানে এক একটা মডিউল আপনি ঢুকতে পারবেন এখানে এই বাটনে ক্লিক করে। সো আপনার যেখানে যেখানে মডিউল লাগবে সেই মডিউলে আপনি ক্লিক করবেন, সেখানে কাজ করবেন, এবং ওভারঅল একটা পেশেন্টের ইনফরমেশনটা আপনি উপরে দেখতে পাচ্ছেন একদম। তার ডেমোগ্রাফিক ইনফরমেশন আছে এখানে, তার নাম কি, তার অ্যাড্রেস কি, এবং এখানে দেখেন তার পেশেন্টের ব্যালেন্স কত, অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, সবকিছু দেখাচ্ছে। ল্যাবের কি আসতেছে, এখানে প্রবলেম লিস্ট আছে, তার কি প্রবলেম, ডায়াবেটিক মেলিশিয়াস আছে তার, ঠিক আছে, কফ ভেরিয়েন্ট অ্যাজমা আছে তার, এবং রিস্ক লেভেল 2 রিস্ক লেভেলটাও আছে। সো এভাবে একটা পেশেন্টের আমি এ টু জেড কিন্তু আমি একটা ওভারভিউ, আমি একটা গ্লান্স আমি পেয়ে যাচ্ছি। সো এটা একটা ইএমআর এর একটা আসলে বেসিক্যালি একটা একটা ইন্টারফেস। এটা অনেক আগের এবং এটা হচ্ছে লেটেস্ট এপিক কেয়ার। সমস্ত পৃথিবীতে যদি আপনি ইএমআর চিন্তা করেন, এরা হচ্ছে পায়োনিয়ার। মানে এই এপিক কেয়ার 40 বছর আগে ইএমআর সিস্টেম ডেভেলপ করছে, এবং আমেরিকাতে তারা নাম্বার 1 বেসিক্যালি। এপিক কেয়ার খুবই নামকরা একটা কোম্পানি, যারা সমস্ত ওয়ার্ল্ডের জন্য এরকম মেডিকেল রেকর্ড করে, সিস্টেম প্রোভাইড করে, এবং কানাডা, আমেরিকা, ইউরোপে অনেক এপিক কেয়ার ইউজ করা হয়। খুবই একটা ভার্সেটাইল সিস্টেম তৈরি করছে তারা, যেহেতু 40 বছর ধরে তারা এই ডেভেলপমেন্ট করে 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 এখন একটা স্টেবল জায়গায় পৌঁছেছে। সো এটা খুবই স্টেবল একটা বিষয়, একটা সিস্টেম, মেডিকেল রেকর্ড সিস্টেম। হ্যাঁ, এটা একটা সার্নার সেকেন্ড পজিশনে আছে, এরাও আমেরিকাতে খুবই খুবই নামকরা। এবং এরা দেখেন সব ড্যাশবোর্ডে সবকিছু আছে এখানে, কিন্তু সব অ্যালার্জি, তারপর অ্যাকচুয়াল ওয়েট কত, ডোজ ওয়েট কত, সবগুলো, এবং ডান পাশে দেখেন সবকিছু আছে এখানে, কিন্তু ল্যাব রিপোর্ট কি, রেসপিরেটরি থেরাপি কি হয়েছিল। তো এখানে এট এ গ্লান্স একটা পেশেন্টের সবকিছু ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি। এটা ই ক্লিনিক্যাল ওয়ার্কস আরেকটা কোম্পানির একটা সলিউশন, ইএমআর সলিউশন। এরাও খুব ভালো, এরাও নামকরা, এবং এদের অনেক পেশেন্ট আছে, এবং এখানে দেখেন অনেক কিছু আছে এক জায়গায়। আপনাকে কিন্তু একটা স্ক্রিনের ভিতরে আপনি সব ধরনের কিন্তু ফাংশনালিটি পাচ্ছেন এখানে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কম্পিউটারাইজড ফিজিশিয়ান অর্ডার সিস্টেম, মানে এক্সরে আরএক্স, যেটা আমরা বাংলাদেশে আরএক্স হিসেবে জানি, বা প্রেসক্রিপশন, ই প্রেসক্রিপশন বলি আমরা।
এবং আমরা হেলথ আচ্ছা ইনফরমেশন বুঝতে পেরেছি। হিসাবে আমরা এটাকে নাম দেই ঠিক আছে। অলওয়েজ কম্পিউটারাইজড ফিজিশিয়ান অর্ডারিং সিস্টেম। সো সিপিইউ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নাম, এটাকে বাংলাদেশে আরএক্স ই প্রেসক্রিপশন হিসেবে পরিচিত। সো এখান থেকে আপনি প্রেসক্রিপশন করতে পারবেন, সেই প্রেসক্রিপশনটা শেয়ার করতে পারবেন রোগীর সাথে, এবং এটা অ্যাক্সেসিবল ফ্রম এনিওয়্যার। সো এইটা একটা যে হোলিস্টিক সিস্টেম এরকম থাকলে আমাদের কিন্তু অনেক মেডিকেশন করা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা অ্যালার্ট দেওয়া হয়েছে দেখেন, যে ওয়ারফারিনের সাথে সেফালেক্সিন দিলে কি হয়, একটা ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হয়। ঠিক আছে, এই ড্রাগ ড্রাগ ইন্টারাকশনটা সে কিন্তু দেখাচ্ছে যে আপনি যদি এটা দেন তাহলে রিস্ক আছে কিন্তু। ঠিক আছে, এরপরে ডাক্তার যদি মনে করে যে না সে রিস্ক নিয়েও তাকে দিতে হবে দিবে, আর নাহলে সে এটাকে অ্যাভয়েড করবে। সো এটা রিস্ক ফ্যাক্টরগুলোকে একটা অ্যালার্ট বা রিমাইন্ডার দিতে পারে। সো এরপরে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের পেশেন্ট সাইড আছে, যেমন আপনি পেশেন্টের যদি কোনো নলেজ দরকার হয় বা কোনো ডিজিজ সম্পর্কে জানতে হয়, তাহলে এই ধরনের সাইট থেকে তারা নলেজ গ্যাদার করতে পারে, এবং এখান থেকে প্রিভেন্টিভ কেয়ার থাকে, প্রমোশনাল অনেক অ্যাক্টিভিটিস থাকে, ট্রিটমেন্ট থাকে, গাইডলাইন থাকে, অনেক ধরনের কিন্তু থাকে। ঠিক আছে, আর এটাও একটা, এটা হচ্ছে আপনি 24 আওয়ার্স ডাক্তার পাবেন এখানে। যদি আপনারা করেন মানে রেজিস্টার করেন, এখানে কিন্তু ডাক্তারের জন্য বুকিং করতে পারবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু এই ডক্টরদের সাথে কথা বলতে পারবেন। 24 আওয়ার্স থাকে। ঠিক আছে, তো 24 আওয়ার্স আপনারা এই ডক্টর পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে আপনাদের কি করতে হবে, রাত্রে আপনাদের ডাক্তার দেখাতে হবে, কারণ ডাক্তার তো বাংলাদেশে হয়তো বা আপনি পাবেন না। ঠিক আছে, অনেক সময় অ্যাভেলেবল থাকে না। তো সেই কারণে এই ধরনের 24 আওয়ার সার্ভিস যদি আপনারা থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা আপনাদের জন্য। ঠিক আছে, আপনারা যখন তখন কানেক্ট হইতে পারবেন, কথা বলতে পারবেন ভার্চুয়ালি। এটা হচ্ছে মায়ো ক্লিনিক, আপনারা অনেকেই জানেন myoclinic.org মেডিকেল ওয়েবসাইট হিসেবে তারা সবচেয়ে বেশি কন্টেন্ট তারা প্রোভাইড করে, এবং আপনারা যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান এ টু জেড আপনারা এখানে জানতে পারবেন। এটার কেন কজ, সেটা কেন হয়, সেটার মেডিকেশন কি, সেটার সাইড এফেক্ট কি, সবকিছু জানতে পারবেন। এই একটা মানে অত্যন্ত ভালো ওয়েবসাইট, এবং এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন, ডাক্তার খুঁজতে পারবেন, সব আছে এটার মধ্যে মায়ো ক্লিনিক। এবং এরা কিন্তু আমেরিকাতে খুবই একটা প্রভাবশালী একটা কোম্পানি মায়ো ক্লিনিক। এছাড়া আমার একটা কাজ ছিল, এটা মাস্টার থিসিস হিসেবে আমি করেছিলাম, ভার্চুয়াল পেশেন্ট সিমুলেশন। মানে আপনি এমার্জেন্সি সিচুয়েশনে ডক্টররা এবং নার্সরা বিভিন্ন ধরনের অ্যাডভার্স ইফেক্ট হয়, এখানে ভুল করে মানুষ, হিউম্যান এরর হয়, মেডিকেল এরর হয়, সেই এররগুলো কমন কিছু মিস্টেক হয় এমার্জেন্সিতে, সেটা আমি কেস আকারে এটা ইলাস্ট্রেট করেছি, এবং সেই কেসটা মেডিকেল 4th ইয়ারের মেডিকেল স্টুডেন্টরা কিন্তু এটা চাইলে তারা শিখতে পারে। ঠিক আছে, এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে, ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে। এটা একটা ডায়াবেটিক প্রি অ্যাসেসমেন্ট টেস্ট। এটা এই সফটওয়্যারের মাধ্যমে যে কেউ তার রিস্ক লেভেলটা সে দেখতে পায়, যে পার্টিকুলার কোনো ডিজিজের ডায়াবেটিক, এটা এখানে ডায়াবেটিক দেখানো হয়েছে, ডায়াবেটিক ছাড়া অন্যান্য ডিজিজের ক্ষেত্রে আপনারা অ্যাসেসমেন্ট করতে পারেন, স্ক্রিনিং টাইপের ব্যাপারটা, যে হাইপারটেনশন, ডায়াবেটিক, পসিবল রিস্ক ফ্যাক্টর করতে পারে, ক্যালকুলেট করতে পারে, যে আমি হয়তোবা আমি এখন পর্যন্ত ডায়াবেটিক রোগী হইনি, বাট আমার কি ডায়াবেটিকের রিস্ক আছে কি নাই, সেটা কত পার্সেন্ট আছে সেটা বের করতে পারে এই ধরনের টেস্ট। এটা যারা ডেন্টিস্ট আছে তারা এইটা ভার্চুয়ালি লার্ন করতে পারে, যে বিভিন্ন ধরনের দাঁতের যে রোগগুলো আছে এবং ট্রিটমেন্টগুলো আছে, সেই ট্রিটমেন্ট প্রসিডিউর সম্পর্কে এখানে ভার্চুয়ালি লার্ন করতে পারে। এবার আসতেছি, আমরা যদি ইএমআর এবং ইএচআর, যেটা ইলেকট্রনিক মেডিকেল, এটা যদি হাসপাতালে আমরা এস্টাবলিশ করতে চাই তাহলে অনেক কস্টিং এর ব্যাপার আছে। সো ডব্লিউএইচও কি করছে, আমাদের মতো দেশে যাদের রিসোর্স কনস্ট্রেন্টস আছে তাদের যারা ইজিলি একটা ইএমআর সিস্টেম ইউজ করতে পারে, এই জন্য তারা ওপেন সোর্স ফ্রি এই সফটওয়্যারটা করে রাখছে। আপনি যদি চান এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মিনিমাল একটা ধারণা থাকতে হবে যে এটা কিভাবে ডেপ্লয় করতে হয়, কিভাবে টেস্ট করতে হয়। তার ফলে আপনার কিন্তু একদম নতুন করে একটা সফটওয়্যার বানানোর দরকার নাই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড। আপনি ডব্লিউএইচওর এই ওপেন এমআরএসটাকেই আপনি শুরুতে ইউজ করতে পারেন। এটা ডব্লিউএইচও ফ্রি করে দিছে, এবং এটার ওপেন সোর্স, মানে আপনি এটার কোড সহ পাবেন, আপনি চেঞ্জ করতে পারবেন, এটাকে মডিফাই করে আপনি ইউজ করতে পারবেন। সো বাংলাদেশ মিনিস্ট্রি অফ হেলথ কিন্তু এই ওপেন এমআরএসই করতেছে। এখন 25টা হাসপাতালে যে পাইলটিং চলতেছে এই ওপেন এমআরএসটাই তারা ইউজ করতেছে। এরপরে ই লার্নিং প্ল্যাটফর্ম ফর ডিএসএস, এটাও আমি ডেভেলপ করেছি মিনিস্ট্রি অফ হেলথের জন্য। এটা আইসিডিডির একটা প্রজেক্ট ছিল, আমাকে কনসালটেন্ট হিসেবে নেওয়া হয়েছিল, এবং সেখানে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের ই লার্নিং এই যে ডিএসএস 2 আছে, সেটা এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম, যার মাধ্যমে সমস্ত হাসপাতাল থেকে মিনিস্ট্রি অফ হেলথ মেডিকেল রেকর্ড সংগ্রহ করে, বিভিন্ন হেলথ ইন্ডিকেটর নেয় তারা।
ডাটা এন্ট্রি নেয় এবং সেরপর অ্যানালাইজ করে। আপনারা যদি ডিজিএইচ এর ওয়েবসাইটে যান, আপনারা কিন্তু ডিএসএস2 থেকে সমস্ত বাংলাদেশের হাসপাতালগুলোর কি অবস্থা, কতজন রোগী আছে, মর্টালিটি রেট কি, সবকিছু বের করতে পারবেন। এই ডিএসএস2 এর মাধ্যমে সমস্ত ডাটা তারা কালেক্ট করে। আপনারা অনেকেই এখানে জানার কথা ডিএসএস2 সম্পর্কে। কেউ কি জানেন ডিএসএস2 সম্পর্কে? কেউ কি আছেন আপনাদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে কেউ ডিএসএস2 এর কথা শুনেছেন বা আপনারা জানেন? ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম, এটা প্রথমে কেনিয়াতে হয়েছিল, এরপরে এখন ডব্লিউএইচও কত 100 কতটা দেশে, 100 বোধহয় 82 বা 85 কান্ট্রিতে এটা চলতেছে। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ইমপ্লিমেন্টার অফ ডিএসএস2। তার মানে আমরা এটা খুব সাকসেসফুলি করেছি ডিএসএস2, এবং এইটা শেখানোর জন্য যারা হেলথ ম্যানেজার আছে বা হেলথ কর্মী আছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে, তারা যেন শিখতে পারে। কারণ সবসময় শিখতে হলে তারা ঢাকা আসতো, এখন সবসময় ঢাকা আসা কিন্তু সম্ভব হয় না আমার মানে এমপ্লয়ীদের, এটা খুব সমস্যা। এই জন্য মিনিস্ট্রি অফ হেলথ একটা প্রজেক্ট করছে, এটা ইউরোপিয়ান ইউনিয়নের প্রজেক্ট ছিল বেসিক্যালি, আইসিডিআরবি ছিল একটা পার্টনার, আমি ছিলাম কনসালটেন্ট। সো তাদের জন্য একটা সফটওয়্যার তৈরি করেছে যে তারা যেন অনলাইনে শিখতে পারে, এটা অনলাইনে শিখতে পারে, পরীক্ষা দিতে পারে এবং সার্টিফিকেট পাবে সেটার পরিবর্তে। এবার আমরা কিছু অ্যাপস নিয়ে আলোচনা করব, মোবাইল অ্যাপস, যেটা আপনাদের সাবজেক্ট আমার মনে হয় ফিজিবল। সেটা হচ্ছে যে মায়া আপা, এটার নাম শুনছেন বোধহয়। এটা ম্যাটারনাল বিভিন্ন ধরনের ইস্যু এবং ফিমেলদের বিভিন্ন ধরনের যে কনসালটেশন দরকার, অ্যানোনিমাসলি তারা এই অ্যাপস দিয়ে তারা স্বাস্থ্য সেবা নিতে পারবে, কনসালটেশন নিতে পারবে। এতে তাদের কোনো পরিচয় প্রকাশিত থাকবে না, পরিচয় অপ্রকাশিত রেখে, অ্যানোনিমাস রেখে তারা কি করতে পারবে, তারা ডক্টরের সাথে কথা বলতে পারবে এবং তাদের সমস্যাগুলো বলতে পারবে। কারণ এমনিই ফিমেলরা খুব শাই ফিল করে তাদের প্রবলেমগুলো ডাক্তারদের সাথে গিয়ে কনসাল্ট করতে। সে কারণে ব্র্যাক এবং মিনিস্ট্রি অফ হেলথ এটা একটা প্রজেক্ট নিছে, এটা মামা ইনিশিয়েটিভ হিসেবে এই কাজটা করছে, এবং এটা খুবই একটা এফেক্টিভ সলিউশন মায়া আপা, এবং ফিমেলদের বিভিন্ন সমস্যাগুলা কোয়ারি করতে পারবে। ঠিক আছে, এরপরে ডিমস এর কথা আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না, আপনাদের প্রত্যেকেরই বোধহয় মোবাইলের ভিতরে এই অ্যাপসটা আছে। কারণ কোনো ড্রাগ খাওয়ার আগে আপনারা কি করেন, ডিআইএমএস এ গিয়ে সার্চ করেন সেটার অ্যাডভার্স ইফেক্ট কি, কন্ট্রাইন্ডিকেশন কি, এগুলো সব দেখেন, তাই না? আমার মনে হয় আপনাদের মেজরিটির এই অ্যাপসটা আছে ডিআইএমএস, ঠিক কিনা বলেন? জি স্যার। এটা একটা খুবই এফেক্টিভ, এটা কিন্তু একটা এক্সাম্পল অফ হেলথ ইনফরমেটিক্স, ই হেলথের একটা এক্সাম্পল, এটা একটা ই হেলথের একটা এক্সাম্পল। এরকম আপনারা এরকম অ্যাপস চিন্তা ভাবনা করতে পারেন যে আপনাদের সাবজেক্টে নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আপনারা মানুষকে অ্যাওয়্যার করবেন, স্ক্রিনিং করবেন এবং তাদেরকে এরপর কি করতে হবে সেই বিষয়ে গাইডলাইন দেবেন, এবং আপনাদের ক্লিনিক্যাল যে গাইডলাইনগুলো আছে সেগুলোকে আপনারা অ্যাপসের মাধ্যমে দিতে পারেন যাতে মানুষের সেবা হয়। কারো যদি কোনো হাইপারটেনশন বা কোনো ডায়াবেটিক্স বা এরকম কোনো ক্যান্সার হয় তাহলে কি করা দরকার, কোথায় যাবে, কি করবে না করবে, সব অ্যাসেসমেন্টগুলো আপনারা এরকম অ্যাপস তৈরি করতে পারেন আপনারাও কিন্তু। ঠিক আছে, এটা খুবই কম্প্রিহেনসিভ এবং এটা খুবই এফেক্টিভ একটা অ্যাপস হিসেবে এখন বর্তমানে চলতেছে। এখানে অনেক আপনি ব্র্যান্ড নেম পাবেন, জেনেরিক নেম পাবেন, ড্রাগের কি অবস্থা, এবং আমাদের প্রতিনিয়ত আমাদের ইউজ করতে হচ্ছে এটা। কিন্তু কোভিড-19 এর জন্য ডিএসএস2 একাডেমি একটা করোনার জন্য এই একটা অ্যাপস তৈরি করছে ট্র্যাকিং করার জন্য বেসিক্যালি। এটা কোভিড ট্র্যাকার, দেখেন কোভিড ট্র্যাকার, এটা আপনারাও এই লিংকে গিয়ে দেখতে পাবেন কি অবস্থা, এখানে গেলে সব দেখতে পাবেন একদম কারেন্ট সিচুয়েশন। আপনজন, এটা হচ্ছে প্রেগন্যান্ট উম্যান, আপনাদের একদম আমি বলবো সাবজেক্টের সাথে মিল, যারা আরসিএস ডিপার্টমেন্টে আছেন বা এনসিডি তে আছেন, বোথ আপনাদের জন্য এটা দরকার। ঠিক আছে, যে ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ ইজ এ বিগ কনসার্ন ইন বাংলাদেশ, ইট ইজ এ বিগ ইনিশিয়েটিভ টু সার্ভ এক্সপেক্টিং মাদার, যারা এক্সপেক্টিং মাদার থেকে শুরু করে বা বেবি বর্ন হওয়ার পরে এই যে টোটাল যে একটা কেয়ার প্রসেসটা, এটা কি, এইগুলা কিভাবে করবে একটা মা, তার যদি হেল্প লাগে, সব ধরনের এই অ্যাপস এর মাধ্যমে, আপনজনের মাধ্যমে হয়। এটা একটা মামা ইনিশিয়েটিভ, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, এবং এটার মাধ্যমে কিন্তু বেশ ভালো করতে হয়। কারণ অনেকেই জানে না বেবিকে কয়টা টিকা দিতে হবে, কখন দিতে হবে। ঠিক আছে, এবং প্রেগন্যান্সি পিরিয়ডে কি খেতে হবে, কি খেতে হবে না, এইগুলো কিন্তু অনেক ধরনের কিন্তু ইস্যু আছে যেটা আমরা অনেকেই জানি না, আমাদের অনেক শিক্ষিত মানুষও জানে না। সো এই ধরনের অ্যাপস কিন্তু অনেক ধরনের হেল্প করতে পারে, এবং আপনারাও কিন্তু আপনাদের সাবজেক্টে আপনাদের কোনো যদি স্পেসিফিক কোনো থট থাকে, সেই থটগুলোকে আপনারা এভাবে অ্যাপসের মাধ্যমে কিন্তু করা সম্ভব। এই জন্য আপনাদেরকে অ্যাপস ডেভেলপ করতে হবে না, আপনি কনসেপ্টটা দিবেন, কোনো একজন ডেভেলপারকে হায়ার করে আপনি তৈরি করতে পারবেন। বেবি টিকা, আপনারা এটা হয়তোবা জানেন, এখানে যদি কোনো মাদার থাকেন কোনো চাইল্ডের, তারা জানেন যে এভাবে বেবি টিকাতে আপনি যদি টিকার পুরো জিনিসটা আপনি শিডিউল করে রাখেন, আপনাকে অ্যালার্ট দিবে যে আগামীকাল আপনার টিকা দেওয়ার সময়, তো আপনি ভুলে গেলেও সে অ্যালার্ট করে দেবে। ঠিক আছে, এটা খুব ভালো অ্যাপস, এটা ফ্রি অ্যাপস, বেবি টিকা এটার নাম। স্বাস্থ্য বাতায়ন আপনারা জানেন সবাই, 16263 তে ফোন দিলে আপনি সবসময় 24 আওয়ার স্বাস্থ্য সেবা পাবেন, এবং করোনাকালীন সময়ে মিনিস্ট্রি অফ হেলথের যদি বলার মতো কিছু থাকে
তাহলে এই একটা অ্যাপ্লিকেশন আছে যে বলতে পারবে যে এটা সাকসেসফুল হয়েছে। এবং এই অ্যাপস এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিছে, মানে কনসালটেশন নিছে এই করোনার সময়। এর আগে হয়তো বা কম ফোন আসতো, বাট এখন খুব হাই হয় এবং এটা একটা সাকসেসফুল। এটা 24 আওয়ার্স। আপনারা জানি না আপনারা কখনো কল দিয়েছেন কিনা, সো এটা কিন্তু 24 আওয়ার্স আপনার সার্ভিস থাকে। স্যার জি, স্যার মামা ইনিশিয়েটিভ যেটা বললেন এটা কি অ্যাপস? অ্যাপস, মোবাইল অ্যাপস। এটাতে কি এটা অ্যাপস না, এই যে এইটা কিন্তু অ্যাপস, এইটা অ্যাপস, তারপরে এগুলো অ্যাপস, স্যার এগুলো ওটাতে কি অ্যাপস, আমরা 24 আওয়ার্স হেল্প পাবো? এইটা হলো অ্যাপস। আপনি এটা সবসময় আপনি পাবেন, ঠিক আছে? এখানে আপনারা আপনজন, গেলে অ্যাপসটার নাম কি আপনজন? আপনজন, আপনজন, আপনারা আপনজন জানেন, এটা গভর্নমেন্টের এখন এটা একটা সাকসেসফুল প্রজেক্ট, ঠিক জি আছে? জি মায়া আপাও পাবেন, মায়া আপাও পাবেন। জি বেবি টিকা তো কিছু নাই, আপনি শুধু এই শিডিউল করে রাখবেন আপনার বেবির ইমিউনাইজেশনের পুরো প্রোগ্রামটা। সে ওই টাইম হইলে, ধরেন আপনার ডেট হইলে ডেটের আগে একদিন আপনাকে অ্যালার্ট করবে যে আপনার আগামীকাল 10টার সময় আপনার ভ্যাকসিন দিতে যেতে হবে, এরকম একটা অ্যালার্ট দিবে। তাহলে আপনি ভুলে যাবেন না আর কি আপনার বেবির টিকা দেওয়াটা। আর এটা তো ফোন কল, বেসিক্যালি টেলিমেডিসিন সার্ভিস। এটা অ্যাপস না, এটা সরাসরি আপনি ফোন করতে পারবেন যে কোনো মোবাইল নাম্বার বা যে কোনো টিএনটি থেকে। ডক্টরেলা এটা একটা, আপনারা জানেন ডক্টরেলা একটা বাংলাদেশের ডক্টরের ডেটাবেস ছিল এবং এখান থেকে কানেক্ট হওয়া যাইতো, কিন্তু এখন অ্যাভেলেবল নাই। যে কোনো একটা লিগ্যাল কারণে তারা আপাতত বিজনেসটা স্টপ করছে। বাট এদের অনেক ডাক্তার ছিল, কিন্তু রেজিস্টার্ড ডাক্তার ছিল এবং একটা বড় ইনিশিয়েটিভ করছিল বাংলাদেশে। এখন আমরা আসবো যে পাবলিক হেলথ ইনফরমেটিক্স নিয়ে, যেহেতু আপনারা পাবলিক হেলথের উপর পড়াশোনা করেন। পাবলিক হেলথের ভিতরে সবচেয়ে যে ফোকাস সিস্টেম সেটা হচ্ছে হেলথ সার্ভেলেন্স সিস্টেম, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে public health surveillance is the continuous systematic collection, analysis and interpretation of health related data needed for planning, implementation and evaluation of public health practice. তার মানে আপনারা কি সার্ভেলেন্স সিস্টেম সম্পর্কে শুনছেন কিনা এর আগে? পাবলিক হেলথ সার্ভেলেন্স সিস্টেম হচ্ছে বিভিন্ন ডিজিজ স্পেসিফিক ডেটা কালেকশন করা, মানে কন্টিনিউয়াস আপনি ডেটা ফিল্ড থেকে এই পার্টিকুলার ডিজিজে কতজন লোক সাফারিং করতেছে, কত লোক মারা গেছে, এটা যদি প্রতিদিন আপনি যদি কালেক্ট করেন এবং সেই অনুযায়ী আপনি যদি ডেটা জেনারেট করেন, সেটা হচ্ছে সার্ভেলেন্স। এটা বিভিন্ন ডিজিজ স্পেসিফিক হতে পারে। আমি যতদূর জানি যে মিজলস এর উপর এটা ছিল একটা, সিটি কর্পোরেশন আন্ডারে একটা ট্র্যাকিং সিস্টেম ছিল, সার্ভেলেন্স সিস্টেম ছিল। তারপরে হয়তো অন্যান্য ছিল। এখন করোনার জন্য আছে সার্ভেলেন্স সিস্টেম, ঠিক আছে? যে কতজন লোক মারা যাইতেছে, কিভাবে হইতে, এটা কিন্তু এটা পাবলিক হেলথ সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে? এখন এটা কি করতে পারে? সার্ভেলেন্স সিস্টেমটা সার্ভ অ্যাজ অ্যান আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর ইম্পেন্ডিং পাবলিক হেলথ এমার্জেন্সিস। আপনার বিভিন্ন ধরনের আর্লি ওয়ার্নিং দিতে পারে, কোনো একটা রোগ হবে তার আগেই সবাইকে একটা ওয়ার্নিং দিতে পারবে। সো দ্য ইম্প্যাক্ট অফ অ্যান ইন্টারভেনশন অফ অর ট্র্যাক প্রোগ্রেস টুয়ার্ডস স্পেসিফিক গোলস। আপনি বাংলাদেশ পার্টিকুলার ডিজিজে কতটা গোল অ্যাচিভ করছে সেটা বোঝা যাবে মর্টালিটি এবং মরবিডিটি রেট দেখে, যে কি অবস্থা এখন বর্তমান সিচুয়েশন। মনিটর এন্ড ক্লারিফাই the epidemiology of health problems to allow priorities to be set and to inform public health policy and strategies. এখন টু টাইপস অফ পাবলিক হেলথ সার্ভেলেন্স সিস্টেম আছে, বেসিক্যালি প্যাসিভ সার্ভেলেন্স আর হচ্ছে অ্যাক্টিভ সার্ভেলেন্স। এখন প্যাসিভ কোনটা? যেটা হচ্ছে আপনি অলরেডি একটা ঘটনা ঘটে গেছে, ডিজিজ হয়ে গেছে, এরপর পরে আপনি রিপোর্ট করতেছেন গভর্নমেন্টকে, যেমন DSIS2 বেসিক্যালি প্যাসিভ সার্ভেলেন্স সিস্টেম। কিন্তু কারণ এটা বিভিন্ন কমিউনিটি থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে পরবর্তীতে ডাটা এন্ট্রি দেয়, আর এইটাকে একদম লাইভ কোন স্বাস্থ্যকর্মী ট্যাব নিয়ে একদম গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে ফিল্ডে গিয়ে প্রতিদিনের ডাটা প্রতিনিয়ত যে আসতেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? সো ডিজিজ আর রিপোর্টেড বাই হেলথ কেয়ার প্রোভাইডার সিম্পল এন্ড ইনএক্সপেন্সিভ। এটা কিন্তু এক্সপেন্সিভ না, কারণ আমাদের কোনো হসপিটাল থেকে আমরা ডাটা কালেক্ট করে নিয়ে আসতে পারি এইভাবে প্যাসিভ থেকে। কিন্তু অ্যাক্টিভ হইলে আমাদের কিন্তু হেলথ স্বাস্থ্যকর্মী আমাদেরকে সবসময় নিয়োজিত রাখতে হবে, 24 আওয়ার্স না হইলে অ্যাটলিস্ট তো 9টা 5টা থাকতে হবে তাদের। হেলথ এজেন্সিস কন্টাক্ট হেলথ প্রোভাইডার সিকিং রিপোর্টস এনশিওর মোর কমপ্লিট রিপোর্টিং অফ কন্ডিশন, মানে স্বাস্থ্যকর্মীরা সরাসরি গিয়ে রিপোর্টটা নিয়ে আসে। সো আমাদের হেলথ কেয়ারের চ্যালেঞ্জগুলো কি আমরা একটু দেখব, যে ল্যাক অফ ইথিক্স এন্ড মরালিটি, ফিনান্স, শর্টেজ অফ রিসোর্স, মিসম্যানেজমেন্ট, হেলথ কেয়ার পলিসি, পেশেন্ট ওয়েটিং টাইম, ল্যাক অফ MIS, ইনক্রিজিং এজিং পপুলেশন, ইনক্রিজিং ক্রনিক পেশেন্ট, কোয়ালিটি অফ কেয়ার, পেশেন্ট সেফটি, পেশেন্ট ডাটা প্রাইভেসি, ইনফেকশন ডিজিজ প্রিভেনশন। এবং আপনারা সবচেয়ে ভালো বোঝেন এটা নিয়ে, কারণ এটা একটা আপনাদের পাবলিক হেলথ ডোমেনের একটা বড় ধরনের একটা কাজ, এখানে যে এপিডেমিওলজিক্যাল যে বিভিন্ন ধরনের ডিজিজ আছে সেগুলোকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে সেটাকে করা যায়। হ্যাঁ, এনভায়রনমেন্টাল হেলথ হ্যাজার্ড আছে, এটা আপনাদের একটা ফিল্ড, এয়ার এবং ওয়াটার পলিউশনের মাধ্যমে। হেলথ কেয়ার সিঙ্গুলারিটি, যেটা দ্য ইনফরমেশন এক্সপ্লোশন, মানে আমাদের মেডিকেল সেক্টরে যে পরিমাণ নলেজ আমাদের জেনারেট হচ্ছে সেটা একটা মেডিকেল পারসন
বা মেডিকেল প্রফেশনালের পক্ষে পুরোটা নেওয়াটা একদম অলমোস্ট ইম্পসিবল। তো সেই কারণে আমাদের এখন টেকনোলজির মাধ্যমে এটাকে সামারি করে আমাদের যতটুকু দরকার ততটুকু নিতে হবে। আমরা যদি পুরোটা নিতে চাই পারবো না। 9টা কি চ্যালেঞ্জ অফ ই হেলথ, আমরা দেখবো যে আমাদের চ্যালেঞ্জগুলো কি আসলে। আমরা যে ই হেলথ অ্যাপ্লিকেশন করব সেটা চ্যালেঞ্জ কি? ল্যাক অফ এডুকেট অ্যাওয়ারনেস অফ দ্য ভ্যালু অফ মেডিকেল ইনফরমেটিক্স এন্ড ই হেলথ ইন দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ সার্ভিসেস। আমাদের মধ্যে এটার অ্যাওয়ারনেসটা কম যে আমাদের এই সফটওয়্যারগুলো বা ইনফরমেটিক্সের মাধ্যমে আমরা কতটা উপকৃত হতে পারি সেই সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসটা নাই। The absence of clear vision among the health institutions designated to provide healthcare services. আমাদের ইনস্টিটিউশনের মধ্যেও কিন্তু এটা এই ক্লিয়ার ভিশনের অভাব আছে। Lack of interest in developing the basic strategic plan appropriate to the situation of the medical institution. Some strategic plan are not applicable because they are not appropriate and do not take into account the needs and qualification of available resources. এটা মেজার করা হয় না প্রপারলি, আমাদের যে প্রপার যে আমাদের যে নিডটা। ইনএবিলিটি টু বিয়ার দ্য কস্ট অফ ডেভেলপিং দ্য ইনফ্রাস্ট্রাকচার এন্ড দ্য অ্যাপ্লিকেশন অফ হেলথ সার্ভিস। আমরা প্রথমেই ভয় পেয়ে যাই যে আমাদের তো এইগুলা করতে হলে আমাদের সফটওয়্যার লাগবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেমন আমাদের সার্ভার লাগবে, কম্পিউটার লাগবে, ইন্টারনেট লাগবে। তো এইগুলা করে আমরা ভয় পেয়ে যাই যে আমাদের তো এটা নাই। ল্যাক অফ experience and lack of good and qualified human capabilities in the field of medical information. আমাদের এখানে রিসোর্সেরও ঘাটতি আছে, যে ইনফরমেটিক্স বুঝে এরকম লোকও বাংলাদেশে খুব কম আছে। তার ফলে এই টেকনোলজি এবং মেডিকেলের সাথে যে একটা ব্রিজ করার যে বিষয়টা, এটা অনেকে বুঝে না ঠিকমতো প্রপারলি। Weak infrastructure including the rehabilitation of human cadres, medical and non-medical, to deal with the concept of e-health and provision of services. Absence or weakness of laws and legislation. আমাদের লেজিসলেশনের অভাব আছে পলিসি মেকিং এ, যেটা আমি প্রথমেই বলছি যে আমাদের পলিসিগত অনেক সমস্যা রয়ে গেছে। আমরা সবকিছু প্রথমে ছেড়ে দেই, তারপর পলিসিতে আস্তে আস্তে আসি। রিগার্ডিং দ্য প্রভিশন অফ ই হেলথ সার্ভিসেস, এটা আমাদের একটা আছে, মার্জিনালাইজিং দ্য রোল অফ প্রাইভেট সেক্টর এন্ড প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউশন। আমাদের প্রাইভেট সেক্টরটার রোলটাকে আমরা খুব বেশি করি না, আমরা সেটা একটা সমস্যা, মার্জিনালাইজিং করি। পুয়ার লেভেল অফ কোঅপারেশন এন্ড লিঙ্কেজ বিটুইন ডিফারেন্ট হেলথ সেক্টর। আমাদের এই যে কমিউনিকেশনটা বা কোঅর্ডিনেশনটা আমাদের এত পুয়ার, এবং এটা করোনা সিচুয়েশন আপনারা দেখেছেন যে আমাদের মেডিকেল মিনিস্ট্রি অফ হেলথ কিন্তু একটা টোটালি ফেল করছে এই কমিউনিকেশনের জায়গাটায়। কোঅর্ডিনেশন অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যে সমন্বয় দরকার ছিল সেটা হয়নি। তার ফলে কিন্তু আমাদের প্রথম দিকে করোনায় কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেটা আমাদের ভালো যদি কোঅর্ডিনেশন হইতো, কমিউনিকেশন হইতো, সমন্বয় হইতো, আরো বেটার হইতো। আর দিস ইজ ট্রু। সলভিং দ্য পাজল, ই হেলথ ভার্সেস হেলথ ইনফরমেটিক্স। বেসিক্যালি হেলথ ইনফরমেটিক্স ইজ এ ব্রডার টার্ম, এবং এই ব্রডার টার্মের মধ্যে ই হেলথ ইজ এ মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গাটা হচ্ছে ই হেলথ আসলে। সো ইন জেনারেল ই হেলথ ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ হেলথ ইনফরমেটিক্স methods and models, whereas health informatics in its essence deals with health information, data, knowledge, its storage, retrieval and optimum use for problem solving and decision making. So আমাদের e-health টা বেসিক্যালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলা, সফটওয়্যার বা এম-হেলথ বলেন, টেলিমেডিসিন বলেন, এইগুলা। আর ইনফরমেটিক্সটা বেসিক্যালি ফোকাস অন ডেটা অ্যানালাইসিস and to make better decision from data. সো ডেটার উপরে অ্যানালাইসিস করে আমরা যে একটা ভালো ডিসিশন নেব, সেটাই আসলে হেলথ ইনফরমেটিক্স বেশি ফোকাস থাকে। আর ই হেলথ হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা, মানে আমরা কি অ্যাপ্লিকেশন আমরা একটা ডেভেলপ করতে পারি যার মাধ্যমে আমরা স্বাস্থ্য সেবাকে আরো বেশি ইমপ্রুভ করতে পারি, কেয়ার ডেলিভারিটাকে আরো এফিসিয়েন্টলি করতে পারি, সেটা আসলে করে। এবং এখানে সেফটি, কোয়ালিটি এবং প্রিভেনশন সবকিছুই কনসিডারেশন করা হয় কিন্তু। সো কনক্লুশন, আমাদের the use of ICT within the field of healthcare is becoming an increasing important aspect of a clinician's professional practice, improving the delivery of healthcare service and communication between healthcare workers, as well as enhancing the decision making process through the efficient flow of information. So আমাদের যদি বেটার ডিসিশন মেক করতে চাই এবং আমাদের পাবলিক হেলথ সেক্টরটাকে যদি আপনারা ইনক্রিজ করতে চান, তাহলে উইদাউট টেকনোলজি আসলে আপনারা খুব বেশি দূর যেতে পারবেন না। কারণ এখন ম্যানুয়াল পদ্ধতিতে আসলে ডোরে ডোরে যাওয়াটা কিন্তু অলমোস্ট ইম্পসিবল করোনা সিচুয়েশনে। কিন্তু আপনি কিন্তু ডিজিটালি এক্সিস্ট এভরিওয়্যার। আজকে আমি কিন্তু আমার বাসায় বসে আপনাদেরকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? অলমোস্ট কাইন্ড অফ আমি যেমন ক্লাসরুমে আপনাদের ক্লাস নিতাম, এখন প্রেজেন্টেশন দেখতেছেন, আমি কথা বলতেছি, আমাকে দেখতেছেন। সো এটা কিন্তু একটা টেকনোলজির অ্যাডভান্সমেন্টের ফলে সম্ভব হয়েছে। একটা সময় হয়তো এটা চিন্তাই করা যাইতো না, আমাদের মাইন্ডসেট উপস্থিত ছিল না। কিন্তু এখন করোনা এসে আমাদের কিন্তু এটা একটা পজিটিভ মাইন্ডসেট আছে যে আমরা জানি যে আমরা এখন ভার্চুয়ালি ক্লাস নিতে পারি, ঠিক আছে? এটার মাধ্যমে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমাদের ক্লাস নেওয়া সম্ভব।
সো ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু ওপেন ডিসকাশন আমরা করতে পারি যে আপনাদের যে আরসিএস, এনসিডি এবং কমিউনিটি মেডিসিনে আপনাদের কোনো স্পেসিফিক কোনো থট আছে যে আপনারা যে ফিল্ডে কাজ করেন সেখানে কোনো প্রবলেমকে আমরা আইসিটি দিয়ে, টেকনোলজি দিয়ে বা ই-হেলথ সলিউশন দিয়ে আমরা সলিউশন করতে পারি কিনা, এরকম কোনো স্পেসিফিক প্রবলেম কেউ কি শেয়ার করবেন কিনা সেক্ষেত্রে? তাহলে আমরা আসলে বেসিক্যালি আপনাদের একটু থটটা আমি নিতে চাচ্ছি আর কি। কেউ কি শেয়ার করবেন কিনা আপনার ডিপার্টমেন্টের কোনো একটা ইস্যু? আমার বেসড অন টুডেস লেকচার আপনার কি কোনো থট আসছে যে আমার এই প্রবলেমটা আমি এইভাবে অ্যাপস অথবা সিস্টেম দিয়ে আমি সলিউশন করতে পারি? আমরা গত কয়েকটা ক্লাস ধরে রিস্ক অ্যাসেসমেন্টের কিছু কাজ করতেছিলাম। সো বেসিক্যালি কাজগুলো আমরা নিজেরা করি, ফিজিশিয়ানরা। সো আমার মনে হয় এটা পেশেন্টদেরকে দিয়ে দেওয়া যায়, অ্যাপস যদি দেয় তাহলে। অ্যাপসের মাধ্যমে? জি, কারণ তাহলে তারা তাদের নিজের বয়স জানে, তাদের ব্লাড প্রেশার তারা বাসায় মনিটর করতে পারে। আপনি কিসের উপর কাজ করতেছেন বললেন? আমি এনসিডি তে। এনসিডি তে? বাট কোথায় প্রজেক্ট? এটা হচ্ছে আমাদের বিইউএইচএসএ, এমপিএইচএস এ আমরা যে কোর্সটা করতেছি ওইটাতে আমাদের একটা পার্ট ছিল হচ্ছে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড স্ক্রিনিং। ওইটা আচ্ছা সেটা কথা বললাম। আচ্ছা, এটা তো স্ক্রিনিংটা আপনি অ্যাপসের মাধ্যমে করতে পারেন বা ওয়েবের মাধ্যমে, ইমেলের মাধ্যমে যদি লিংক পাঠাই দেন সেখান থেকে সম্ভব, তাই না? জি। সো এই ধরনের আপনাদের আরো অ্যাপ্লিকেশন লেভেলে ধরেন একটা আপনি এনসিডির যে কোনো একটা হাইপারটেনশনের, ঠিক আছে, একজন রোগী হাইপারটেনশনে আক্রান্ত হলে সে কোথায় যাবে, কি করবে, সেটার একটা গাইডলাইন বেসড অন ক্লিনিক্যাল গাইডলাইনের উপর বেস করে, যেটা হাইপারটেনশনের একটা গাইডলাইন আছে আপনারা জানেন, ছোট একটা বই আছে যেটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বের করছে। ওইরকম একটা বইকে আপনি যদি ট্রান্সলেট করে একটা পেশেন্টের জন্য দিতে পারেন যে তার কোনো সমস্যা হলে সে ওইখানে সে করবে, ইনপুট দিবে এবং ওই ক্লিনিক্যাল গাইডলাইনের আলোকে তাকে একটা রিকমেন্ডেশন দিবে এবং তাকে কোন ডক্টরের কাছে যেতে হবে কি না যেতে হবে সেটার একটা মানে একটা এআই বেসড একটা সলিউশন দিতে পারেন। কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে, ডায়াবেটিসের ক্ষেত্রেও করতে পারেন সেটা, ঠিক আছে, তাই না? আমরা কিন্তু অনেক কিছু জানি না, জেনারেল আমি একটা রোগ হইলে কোথায় যাব, কার কাছে যাব, কি করব, জাস্ট আমরা কিন্তু প্যানিক হয়ে যাই, সত্যি কথা যেটা। তখন আমরা অনেকের কাছে জিজ্ঞেস করি, বন্ধু বান্ধব অমুক সমুক, অনেকে মিসগাইডিং কথাবার্তাও বলে, কনফিউজ করে ফেলে। সো এখানে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ডেভেলপ করতে পারি অনলাইনে, সেটা ওয়েব বেস দিতে পারি, অ্যাপস এর মাধ্যমে দিতে পারি এবং সেটার মাধ্যমে কিন্তু মানুষকে অনেক উপকৃত করা যায়। আরো কেউ কোনো থট দিবেন কিনা? শেয়ার করেন, কারণ একটা লার্নিং কিন্তু ওয়ান ওয়ে না, টু ওয়ে। মানে আমি কিছু বললাম, এখন আপনাদের মাথা থেকে যদি কিছু বের হয় সেটাই হচ্ছে আমার আজকের লেকচারের সফলতা বেসিক্যালি, যে আপনারা কিছু থট আসছে, এই বেসিক কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম, তাতেই আপনাদের যদি কোনো থট আসে সেটা হচ্ছে কিন্তু আজকের ক্লাসের অ্যাচিভমেন্ট বলবো আমি। সো আপনাদের মাথা থেকে কিছু আসা দরকার, যেহেতু আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ পড়াশোনা করতেছেন, এনসিডি এবং আরসিএস এ। আরসিএস এ তো অনেক ইস্যু আছে আপনাদের, তাই না? চাইল্ড কেয়ারের জন্য বা ম্যাটারনাল কেয়ারের জন্য অলরেডি আপনারা দেখছেন আপনজন এবং মায়া। আমার মনে হয় কেউ কি কথা বলবেন নাকি? সবাই চুপ করে আছেন। স্যার আপনজন অ্যাপসটা তো কাজ করে না, আমি ট্রাই করেছি। ওটা কাজ করে না? না, লোডিং নিচ্ছে ওটা, বাট নিচ্ছে না আর কি। আচ্ছা, একটা দেখেন, পিন দিয়েছে, পিন কোড দিয়েছে একটা, কিন্তু নিচ্ছে না। আচ্ছা দেখেন, ওইটা হয়তো আপনার ইন্টারনেট কানেক্টিভিটির ইস্যু থাকতে পারে, দেখেন। কিন্তু এটা তো আমি জানি অ্যাক্টিভ আছে সোফার, আপনজন এবং ইটা মানে ওই মায়া আপা, এই দুইটা তো গভর্নমেন্ট। মায়া আপাটা কাজ করে, আপনজনটা কাজ করছে না। আচ্ছা, এখন জানি না, এখন রিসেন্টলি হয়তো সার্ভার ডাউন হয়ে যেতে পারে, টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, ঠিক আছে। বাট এই ধরনের আপনারা, এটা তো একটা লেভেল আছে, এটাকে নেক্সট লেভেলে আপনাদের চিন্তা করতে হবে এই সাবজেক্টে, ঠিক আছে, যে আপনি কিভাবে একটা প্রপোজ করতে পারেন একটু ডিফারেন্ট টাইপের একটা নতুন আইডিয়া নিয়ে, যেটা মানুষ অনেক উপকৃত হবে, মানুষের কাজে লাগবে। সেই ধরনের অনেক আরসিএস, আমার এনসিডি তে তো আমি মনে করি যে 50-60টা আইডিয়া আপনাদের মাথায় চলে আসার কথা, ঠিক আছে, আপনাদের যে সাবজেক্ট ম্যাটার রিলেটেড। সেখানে অ্যাপস হইতে পারে, সলিউশন হইতে পারে, ঠিক আছে। স্যার ফিজিওথেরাপি রিলেটেড কিছু করা যেতে পারে স্যার, যেমন হচ্ছে মাসকুলোস্কেলেটাল পেইন গুলা যারা হচ্ছে বাসায় বসে, স্যার কিছু অ্যাপস এর মাধ্যমে করা যেতে পারে স্যার। হ্যাঁ, আপনি কিছু ডায়াগ্রাম করে আপনি সিম্বল করে দিয়ে দিলেন, ড্র করে, কোন আর্টিস্ট দিয়ে ড্র করে আপনি ওইগুলা দেখালেন যে হাত কিভাবে করে, ঠিক আছে, এভাবে করে, ঠিক আছে। তখন ওইটা এবং ভিডিও দেখাইতে পারেন, কিছু স্কেচ করে তারপর আবার ভিডিও দিয়ে আপনি দেখাইতে পারেন যে স্টেপগুলা কি। হ্যাঁ, এগুলা সম্ভব। আসলে আপনাকে নিজেকে প্রথমে বিলিভ করতে হবে যে এটা সম্ভব। জি স্যার, এক্স্যাক্টলি। এবং তারপরে আপনার এটা প্রপার, যদি আপনাদের কোনো হেল্প লাগে বা আপনাদের কনসেপ্ট আছে কিন্তু কনসেপ্টটাকে কিভাবে ট্রান্সফর্ম ইনটু রিয়ালিটি, তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আছে আপনাদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আপনাদের অনেকে আইডিয়া আছে, আইডিয়াকে মিলিয়ে মানে
অনলাইন অ্যাপ দিয়ে বা অ্যাপ বেস কোনো টেকনোলজি দিয়ে আমরা যে ভিজুয়াল অ্যাকুইটিটা মেজার করি অপথলমোলজিস্টের কাছে গিয়ে, এটা আই থিংক বাসা থেকেও করা যেতে পারে। হ্যাঁ, এই যে জরা যেতে পারে, এটাই একটা আপনার থট আসছে। এখন এটাকে আর একটু বসে একটু ব্রেনস্টর্মিং করে এটাকে আরো সলিড মানে এক্সিস্টিং যে নলেজ আছে সেটার সাথে আপনি যদি লিংক করে বা বিভিন্ন রিসার্চ আউটকামস থেকে আপনি যদি মেজার করে, অনেক ধরনের আউটকামস হয়তো আপনি এই টপিকের উপর অলরেডি পাবলিকেশন আছে, আপনি দেখেন যে এই পাবলিকেশনের আউটকামসটা কি আছে, সেখান থেকে আপনি কিছু থট পাবেন, আপনার নিজস্ব থট মিলিয়ে আপনি একটা কনসেপ্ট দাঁড়া করলেন, সেখান থেকে আপনি একটা স্কেচ করলেন, এবং এরপরে আমরা যারা কাজ করি এই ফিল্ডে অনেক বছর, আমাদের সাথে একটু ডিসকাস করে এটাকে আরো একটু সলিড নেওয়া যেতে পারে। এরপরে আপনি এটাকে কোনো অ্যাস বা যেভাবে যে মডেলে আপনি পারবেন সেই মডেলে আপনি যেতে পারেন, খুব ইজিলি পারেন এটা। তো এইভাবে করে আপনারা শুধু একটা সাবজেক্টে পড়াশোনা করে বিএসসি থেকে একটা সার্টিফিকেট নেওয়া ইটস নট এ ভেরি বিগ ডিল, বাট এই সাবজেক্ট নলেজ দিয়ে আপনি যদি একটা মাস পিপলের জন্য আপনি কোনো সলিউশন ডেভেলপ করেন, সেটার জন্য আপনার জন্য কিন্তু একটা বিশাল বিশাল প্রাইড হবে, প্রাইড ফর ইউ এন্ড প্রাইড ফর আওয়ার ইউনিভার্সিটি এন্ড ডিপার্টমেন্ট। সো আমি মনে করি আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার সবসময় কিছু ইনোভেশন মানে ক্রিয়েট নিউ নলেজ করার চেষ্টা করবেন, কারণ একাডেমি এডুকেশনের মেইন পারপাস কিন্তু ক্রিয়েট নিউ নলেজ, ইনোভেশন। সো শুধু পরীক্ষা দেওয়া পাস করা ইজ নট এ মানে এটা ইউনিভার্সিটির কাজ না আসলে। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা হয়ে গেছে যে আমরা এটাই হচ্ছে একটা ধরে নিচ্ছি এটাই আমাদের মেইন কাজ, আমরা ক্লাস করব, পরীক্ষা দিয়ে সব বমি করে শেষ করে দেবো, এরপর আমরা কিছু জানি না, মাথায় কিছু নাই। স্যার একটা কিছু করা যেতে পারে স্যার, ভাস স্কোর ভিজুয়াল অ্যানালাইজিং স্কেল স্যার, সেটা যদি একটা পেশেন্টের যদি আমরা সেট করে দেওয়া যেতে পারে যে অমুক একটা 0 থেকে 4 এর ভিতরে গেলে যে ওই উনি তার কন্ডিশনটা বা তার সাইন বা সিম্পটম গুলো ওটার ভিতরে ঢুকিয়ে দিলে তার একটা অবস্থা কি পরবর্তী সে খারাপের দিকে যাচ্ছে কিনা তার অবস্থা। রিস্ক অ্যাসেসমেন্ট জি স্যার, এটা করা যেতে পারে স্যার। হ্যাঁ, এটা তো করা যাবেই। এটা এরকম অনেক আপনি দেখবেন যে আপনার যে আইডিয়াগুলো আপনি কাছাকাছি অ্যাপসও পেয়ে যেতে পারেন, আপনি অ্যাপ স্টোরে আপনার এই কাছাকাছি অ্যাপস আছে অনেকগুলা। এই যে সেটাই বললাম যে আপনি এখন আমার একটা মানে আমি 5th ইয়ারে যখন থাকি, তো 5th ইয়ারে ছিলাম, তখন একটা মেডিকেল কি সায়েন্টিফিক ফেয়ার হওয়ার কথা ছিল, মেডিকেল একটা মেলা হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। তো এখানে আমার একটা প্রজেক্ট আমি দেওয়ার চেষ্টা করছিলাম, এটা ফুল একটা অ্যাপস, যেরকম একটা ওভার বা একটা পাঠাও যেভাবে কাজ করে ঠিক ওই রকম ফুল মেডিকেল ট্রিটমেন্ট সিস্টেম একটা অ্যাপস এর মধ্যে, যেমন একটা পেশেন্ট অ্যাপস এর থ্রু সে আমাদের সাথে যোগাযোগ করবে, এখানে এই অ্যাপস এর মধ্যে সে এখানে একটা আমাদের ডাটাবেস বা একটা কি থাকবে, আমাদের ওয়েবসাইটে কমন ডাটাবেস থাকবে, সে এই ওয়েবসাইটে সে যোগাযোগ করে সে ডাক্তারদের সাথে কনসাল্ট করবে, আর কমপ্লেইন বলবে, অ্যাপসটা যারা রেগুলেটেড করবে, যা কন্ট্রোল করবে, তারা এগুলা ডাটা কালেক্ট করবে। ইভেন তার যদি কোনো টেস্ট দেওয়া লাগে, যদি ডায়াগনস্টিক টেস্ট দেওয়া লাগে, সেটাও যেরকম আমাদের পাঠাও বা ওভারের যেমন বাইকারদের সাথে রেজিস্ট্রেশন করা থাকে, ঠিক রেজিস্ট্রেশন করা আমাদের মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারদের সাথে থাকবে, আমাদের এজেন্ট যেটা বলা যায়, বা আমাদের ফার্মাসিগুলোর সাথে আমাদের লিংক আপ থাকবে। তো সো তাদেরকে এটা ইন্টিগ্রেটেড সলিউশন, একদম টোটাল ইন্টিগ্রেটেড দেওয়া, হ্যাঁ টোটাল একটা ছিল, তাকে টেস্ট দেওয়া, তাকে ঔষধ দেওয়া, তার টেস্ট দেখা, তার টেস্টটা রেগুলেট করা, ইভেন সে তার একটা কোড পাবে একটা পেশেন্ট, যে কোডের মাধ্যমে সে তার ডাটাবেস, তার প্রোফাইলটাই, যেরকম আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট আমাদের নিজেদের প্রোফাইল থাকে, সে সেই প্রোফাইলে সে ঢুকে সে কি ওষুধ কি তাকে কি প্রেসক্রিপশন করা হলো সে দেখতে পারবে, সে ওইভাবে ওষুধ নিতে পারবে। পরবর্তীতে যখন আবার সে ট্রিটমেন্ট নিতে যাবে, তখন তার ডাটাবেস থেকে যাবে, প্রিভিয়াস প্রেসক্রিপশনগুলো দেখা যাবে। সব টোটাল একটা ট্রিটমেন্ট সিস্টেমে ওইটা অ্যাপস এর মধ্যে ছিল। এটা এরকম আছে কয়েকটা, কিন্তু ওইভাবে জনপ্রিয় হয় নাই। আপনি কি ডেভেলপ করছেন? ডেভেলপ তো করি নাই, কিন্তু আমি কাগজে, আমি আমার মতো শুধু কাগজ কলমে থাকলে হবে না, মাথার ভিতরে আইডিয়া থাকলে তো লাভ নাই, আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং মানুষের মধ্যে ছড়াই দিতে হবে, এবং এটা একটু সময় লাগে, সবকিছু আসলে ওভারনাইট হয় না। এটা আমার কলেজ থেকে, মানে আমি এটা সাবমিট করছিলাম, তো আমারটা রেডি, প্রপোজাল, আমি অবশ্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়াশোনা করছি। তো আমাদের এখানে সবগুলা ঢাকাতে বা বাংলাদেশের সবগুলা মেডিকেল কলেজ থেকে একটা ফেয়ার করার কথা ছিল, তো আমাদের কলেজ থেকে এটা সিলেক্ট করা হয়েছিল, কিন্তু ফেয়ারটা আর হয় নাই, 2018-তে মেবি। তো ওইটার হয় নাই, আর ওইটার জমা দেওয়া হয় না, আর পরে ব্যস্ত হয়ে পড়লাম, ওইটা নিয়ে আর কাজ করা হয়নি। এভাবেই অনেক আইডিয়া কিন্তু হারাই যায় কিন্তু। আর কোনো কারো থট আছে শেয়ার করতে পারেন, তাহলে সবাই নলেজটা পেলো এবং
চিন্তা করলো আর কি। ওষুধ খাওয়ার জন্য একটা অ্যাপস হতে পারে, যেমন একজন পেশেন্ট, জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে তার ওষুধ খাওয়ার সময়টা ভুলে যায়, তো সেই ক্ষেত্রে যদি এমন কোনো অ্যাপস হয়, সেক্ষেত্রে প্রেসক্রিপশনে যে ওষুধগুলো আছে সেগুলোই থাকবে, ইনক্লুড থাকবে, যখন টাইম হবে টাইম টু টাইম অ্যালার্ট দেবে। হ্যাঁ হতে পারে, এটা হতে পারে, এটা খুব এটা হতে পারে, এটা খুব সিম্পল বাট এটা খুব এফেক্টিভ। কিন্তু অনেক অনেক যেমন টিবি রোগের জন্য আপনার ঠিকঠাক মতো ঔষধ খাওয়াটা খুব জরুরি কিন্তু, তাই না? টিউবারকুলোসিস ডিজিজ ম্যানেজমেন্টে কিন্তু আপনার একদম ড্রাগের ডোজ এবং সব টাইম সবকিছু কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একবার লুজ করেন তাহলে কিন্তু আপনি এফেক্টিভ হয় না টিবি যে মেডিকেশনটা। ওটা তো স্যার ফার্স্ট 6 মাস তো ওই যে কমিউনিটি যে হেলথ ওয়ার্কার তাদের সামনে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম যে এটা খুব সেনসিটিভ কিন্তু জিনিসটা। তো এইভাবে আমাদের অনেক কিছু আছে যেগুলো আমাদের খুব ভাইটাল, যে ডোজগুলো ঠিকমতো নেয় কিনা, কোনো মিসিং আছে কিনা, এগুলো তো অ্যাপস এর মাধ্যমে একটা অ্যালার্ট সিস্টেম রাখতে পারি, যেটা ইমিউনাইজেশনের ক্ষেত্রে যেটা দেখালাম, বেবি টিকার ক্ষেত্রে একই সিস্টেম হতে পারে। সো শুধু একটা হচ্ছে ইনজেকশনের ক্ষেত্রে ইউজ করা হবে, এটা ড্রাগের ক্ষেত্রে ইউজ করা হবে। তো একই কনসেপ্টকে আমরা কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি। হয়তো বা একটা অ্যাপস একটা ডোমেনে ডেভেলপ করা হয়েছে, আপনি ওটা অন্য ডোমেনেই করতে পারেন কিন্তু। সো আইডিয়া যে আপনারই হতে পারে না, অন্য আইডিয়াকে আপনি আরেকভাবে কাজে লাগাতে পারেন, এটাও সম্ভব। এবং এটা কোনো নাথিং রং উইথ দ্যাট, ঠিক আছে? এটা ইটস ওকে যে আপনি এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেট করা হয় না। আপনি এক জায়গার কনসেপ্টকে আরেক জায়গার কনসেপ্ট লাগালে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি এইটা হয় না, আপনি এটা করতেই পারেন। এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেসিক্যালি আপনি জিনিসটাকে মডিফাই করে আপনার মতো করে ইউজ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এর জন্য যে কপি করতে হবে তা না, কপি ছাড়াও কিন্তু ইউজ করা যায়। লিগ্যাল ফ্রেমওয়ার্কে থেকেই কিন্তু একজনের মানুষের কাজকে ইউজ করা যায়, ঠিক আছে? একটু বুদ্ধি খাটাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসের এন্ডে আমরা যাচ্ছি, আমরা মোটামুটি। আর এখানে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট লিংক দিয়েছি আপনাদের ফর মোর কিউরিয়াস, যারা কিউরিয়াস স্টুডেন্ট তারা এখানে যাবেন, ডিজিএসএস এর মেইন ওয়েবসাইটে যাবেন, এখানে অনেক ডেটা দেখবেন। DSS2 যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম, সেটার ডেটা দেখতে চাইলে এখানে যাবেন। আর করোনা রিলেটেড যতগুলো সফটওয়্যার সোফার বাংলাদেশ মিনিস্ট্রি অফ হেলথ তৈরি করছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে, তাদের বিভিন্ন ডোনার অর্গানাইজেশন অর্থায়নে, corona.gov.bd তে আপনারা সব দেখতে পাবেন। সো মোটামুটি আপনাদের একটা ছোট্ট 1.5 ঘন্টার ক্লাসে আমি চেষ্টা করছি মোটামুটি হেলথ ইনফরমেটিক্স এর প্র্যাকটিক্যাল এক্সপোজারটা দেওয়ার জন্য। সো কোনো কোশ্চেন আছে কিনা ফার্দার? আদারওয়াইজ আমরা শেষ করব, আর আমি লেকচারটা হয়তো পাঠাই দেবো আপনাদের, ঠিক আছে? আপনারা লেকচার স্লাইডটাই করে দেবেন, ঠিক আছে? আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে মেইল করতে পারেন, ফোন করতে পারেন, ঠিক আছে? তবে বিকালে বা মানে আফটারনুন ফোন করলে বেটার, আমি ফ্রি থাকি, বাট ডে টাইমে খুব বিজি থাকি, এক্সট্রিমলি বিজি থাকি, ঠিক আছে? সো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই রিলেটেড? নেক্সট ক্লাসটা এই একটাই ক্লাস দেওয়া হয়েছে আমাকে। আচ্ছা, হেলথের উপরেই শুধু একটা ক্লাস। আপনাদের বোধহয় কোন একটা সাবজেক্টের পার্ট হিসেবে বোধহয় একটা লেকচার আছে, আমি জানি না। শাহনাজ ম্যাডাম আমাকে বলল শুধু একটা ক্লাস এই হেলথের উপর নিতে হবে। সো আমি হেলথের শুধু না, আরো একটু ব্রডার পার্সপেক্টিভ আমি মোটামুটি কভার করার চেষ্টা করছি আপনাদের। আরো যদি ইন্টারেস্ট থাকে সেটা আপনাদের পার্সোনাল ইন্টারেস্টে আমার সাথে কন্টাক্ট করে বা কোনো ডিসকাশন থাকলে করতে পারেন। বাট এই সাবজেক্ট ম্যাটারে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে, প্লিজ আমাকে এখন বলতে পারেন। আদারওয়াইজ আমরা শেষ করব, আর ভিডিওটা দেখে আমি হয়তো বা পাঠাই দেব, হয়তো বা ম্যাডাম শেয়ার করবে আপনাদের মাধ্যমে। আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, ই লার্নিং সিস্টেম যেটা ই-লার্নিং, জি, তো এখন তো দেখা গেছে সার্টিফিকেট কোর্স বিভিন্ন মেডিকেল অর্গানাইজেশন সার্টিফিকেট কোর্স করাচ্ছে, এমপিএইচ করাচ্ছে, মাস্টার্স করাচ্ছে, এগুলা স্যার কেমন? এটা ইন্টারন্যাশনাল রিকগনিশন কেমন এগুলোর? ই লার্নিং তো একটা মিডিয়াম, একটা ফেস টু ফেস করবেন, সেই ফেস টু ফেসটাকে আপনি অনলাইনে করে দিবেন। এটা জাস্ট দ্য ওয়ে অফ ডেলিভারি অফ এডুকেশনটা ডিফারেন্ট হচ্ছে। আপনার কন্টেন্ট তো একই। আপনি যে ধরেন আমি এখন এই যে লেকচারটা নিচ্ছি, এটা ধরেন ই লার্নিং এই কাইন্ড অফ ই লার্নিং এই আমি করতেছি, ঠিক আছে? কিন্তু এইটা যদি ফিজিক্যাল হইতো কি ডিফারেন্স হইতো? আমি একটা ক্লাসরুমে দাঁড়াইয়া, একটা বোর্ড থাকতো, একটা প্রজেক্টর থাকতো, কথা বলতাম। এখন আপনারা দেখতেছেন বাসায় বসে এই লেকচার স্লাইডটাই দেখতেন ওখানে বসেও, ঠিক আছে? ক্লাসে বসেও এই লেকচার স্লাইডেই দেখতেন, এই কন্টেন্টই আমি ওখানে বলতাম। হয়তোবা ফিজিক্যাল ইন্টারাকশনটা, যে আই কন্টাক্টটা বা একটা মানুষের সাথে ওয়ান টু ওয়ান কন্টাক্টটা হয়তো বেশি হইতো। এখন হয়তোবা আমি আপনারা যারা ভিডিওতে আসছেন তাদেরকে আমি দেখছি, বাকিদের কিন্তু দেখি নাই। আর দে মানে আমি জানি না, নাম জানি, বাট ওইটা কিন্তু এই মিসিংটা, যে ইন্টারাকশনটা কিন্তু মিসিং কিছুটা থাকে অনলাইনে ই লার্নিং এ। বাট এমনিতে কন্টেন্ট তো কোনো অনেক কম পড়াইনি আমি, তাই না? পুরোটাই আমি কভার করেছি।
এখন এখানে শুধু ভিজুয়াল ইন্টারাকশনটা কম হয়েছে কিন্তু হ্যাঁ অবশ্যই এটাকে অস্বীকার করা যাবে না যে ভিজুয়াল কন্টাক্টটাও একটা লার্নিং এর একটা বড় পার্ট, এটা আপনি ই লার্নিং এ পাবেন না, ঠিক আছে? এই জন্য ই লার্নিং এ কি করা হয়, ব্লেন্ডেড লার্নিং করা হয়। আপনি যদি ইন্টারন্যাশনাল লার্নিং গুলো দেখেন, ই লার্নিং এ কিছু অনলাইনে রাখে মডিউল, আবার কিছু ফেস টু ফেসও রাখে কিন্তু। সো এই দুইটা ব্লেন্ডেড লার্নিং বলে এটাকে, ঠিক আছে? দুইটা যখন মিক্সচার করে করা হয় তখন এটাকে আসলে পরিপূর্ণ বলা হয়, কিন্তু শুধু ই লার্নিং এ একদম 100% হয় না, ঠিক আছে? কিছু ল্যাবরেটরির যদি কিছু থাকে তাহলে কিন্তু সম্ভব না, কারণ ল্যাবরেটরি কাজ কিন্তু প্র্যাকটিক্যাল কাজ কিন্তু আপনি ই লার্নিং এ পারবেন না ওইভাবে। যে আপনাদের একটা কম্পিউটারে যদি আমি কিছু শিখাইতে চাইতাম সেটা কি হইতো এখন এই মাধ্যমে? সম্ভব না। সো ল্যাবরেটরি, আপনাদের ল্যাবরেটরিতে যদি কোনো কাজ থাকে বা কম্পিউটার ল্যাবে যদি কাজ থাকে, সেটা আসলে ই লার্নিং এ অত বেশি এফেক্টিভ হবে না। হ্যাঁ, বাট রিগার্ডলেস ইভেন তো এটা হচ্ছে একটা মানে আমরা যেহেতু ফেস টু ফেস করতে পারি না, যখন একটা অবস্টাকল থাকে ফেস টু ফেসে যাওয়াটা, যেমন অনেক মেডিকেল প্রফেশনালরা তারা ফিজিক্যালি 4-5 দিন ক্লাস করতে পারে না, কিন্তু অনলাইনে করতে পারে, হয়তো রাতে ক্লাস হইলে বা শুক্র শনিবার ক্লাস হইলে। অনেকে থাকে যে প্রত্যন্ত এরিয়াতে থাকে, তারা ডাক্তার, সরকারি ডাক্তার, তারা যদি এখন অনলাইনে থাকে তাহলে একটা তারা ডিগ্রি নিতে পারে। সো এটা একটা অল্টারনেটিভ মেথড। তাই বলে আমি বলবো না যে ফিজিক্যাল ফেস টু ফেস এর সেম কোয়ালিটি আপনি ই লার্নিং এ পাবেন, এটা কখনোই বলা যাবে না। বাট এটাকে আমরা একটা অল্টারনেটিভ এডুকেশন হিসেবে দেখতে পারি, এটা পজিটিভ। যেহেতু আমি এখন নাই মামার থেকে কানা মামা ভালো, একটা কথা আছে যে আপনি একজন মেডিকেল প্রফেশনাল, আপনার সময় নাই, কিন্তু আপনার শুক্র শনিবার হয়তো আপনার সময় আছে, তো এই সময় যদি আপনি ই লার্নিং এর মাধ্যমে একটা এডুকেশন নিতে পারেন, একটা সার্টিফিকেট নিতে পারেন, এটা তো না করার থেকে ভালো, তাই না? আপনি তো সাম এক্সটেন্ট আপনি একটা নলেজ পাচ্ছেন এবং একটা সার্টিফিকেশন পাচ্ছেন। সো আমরা এইভাবে আমরা ই লার্নিংটাকে দেখতে হবে, এটাকে কখনোই ফেস টু ফেস এর রিপ্লেসমেন্টে আমি মনে করি না কখনোই। আমি অনেকদিন যাবত আমি টিচিং দিচ্ছি এবং আমি প্রফেশনাল ট্রেনার হিসেবে আরো অনেক আগে থেকে কাজ করতেছি। সো আমার কাছে মনে হয় যে ই লার্নিংটা আমাদের একটা সাম এক্সটেন্ট আমাদেরকে একটা ভালোই দেবে, বাট এটা 100% আমরা ফেস টু ফেস যেটা আমরা এডুকেশন যেভাবে আমরা নিতাম সেটা কখনোই 100% এটা ই লার্নিং বা এই যে ভার্চুয়ালি আমি ক্লাস নিচ্ছি সেটা কখনোই সম্ভব না। কারণ আমি ফিজিক্যাল ক্লাস নিলে আর মোর ইন্টারঅ্যাক্টিভ হইতো আপনাদের, আমি প্রত্যেক স্টুডেন্টকে আমি কিন্তু ইন্টারঅ্যাক্ট করাইতাম, বিলিভ মি। কোনো একজন স্টুডেন্ট কিন্তু আমার সাথে ইন্টারাকশন ছাড়া ক্লাস থেকে বের হইতে পারতো না। আমি যাদের ফিজিক্যাল বিএসএস এ ক্লাস নেই, আমি প্রত্যেককে ইন্টারাকশন করি এবং প্রত্যেককে এঙ্গেজ করি ক্লাসের ভিতরে। বাট এখানে কিন্তু আমি পারি নাই, দুই একজন আপনারা ভলান্টিয়ারলি আসছেন, দ্যাটস ওকে, আমার কিন্তু কিছু করে না। আমি রিকোয়েস্ট করতেছি আপনাদের কিছু প্রশ্ন করেন, কিছু ইন্টারাকশন করেন, আপনার সাবজেক্ট ওয়াইজে আপনি বলেন, কিছু রিলেট করেন, আপনি না করলে কিছু করার নাই আমার, তাই না? এখানে কিন্তু কোনোই নাই, কিন্তু ওখানে ক্লাসে বসলে কিন্তু আমি বলতাম যে প্লিজ, হয়তো আপনার কাউকে সামনে নিয়ে বলতাম আপনি বলেন, আপনার শেয়ার করেন, আপনার এনসিডি তে আপনার কি আছে, কোনো একটা প্রবলেম বলেন, ওই প্রবলেম থেকে আরেকজনকে বলতাম এটার সলিউশন বলেন, এভাবে ইন্টারাকশনটা হইতো, তাই না? এখানে তো ওইভাবে সম্ভব না আসলে, তাই না? ওইভাবে সম্ভব না। সো আপনার ই লার্নিং এ আসলে অনেক ক্ষেত্রে আমি বলবো যে এটা পজিটিভলি নিতে হবে সোফার। এখন করোনা সিচুয়েশন তো অফকোর্স, কারণ ফিজিক্যালি গেলে আপনার করোনা হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি ভার্চুয়ালি গিয়ে যে লার্নিংটা পাচ্ছেন এখানে ঘরে বসে ঘুমাই থাকার থেকে অনেক বেটার যে আপনি ক্লাস করতেছেন, আপনি একটা একাডেমিক ইসের ভিতরে আছেন, প্রসেসের মধ্যে আছেন। একটা বছর মানুষ যদি ঘরে বসে পড়ে থাকে তাহলে কিন্তু হি উইল বি মানে একদম টোটাল আউট অফ দ্য বক্স চলে যাবে কিন্তু। সো আমরা এই যে ভার্চুয়ালি যে এডুকেশনটা নিচ্ছি, ই লার্নিং আমাদেরকে আরো বেশি করতে পারে। যেমন আপনারা অনেকেই হয়তো বা কোর্সেরাতে কোর্স করছেন, তাই না? বিভিন্ন, আমি জন হপকিন্সে একটা কোর্স করছি এই করোনার জন্য, এপিডেমিওলজির উপরে, খুবই ভালো লাগছে কোর্সটা করে, আমি অনেক নলেজ পাইছি, আমি এপিডেমিওলজিকার অনেক কনসেপ্ট আমি কিন্তু ওখান থেকে পেয়েছি। এটা আমার জন্য একটা ভালো, তাই না? হ্যাঁ, আমার জন্য অনেক ভালো না যে আমি জন হপকিন্সের মতো ইউনিভার্সিটি থেকে আমি তাদের একজন প্রফেসরের কাছ থেকে আমি একটা টিচিং পাইছি, তাই না? সেটা তো আমি পাইতাম না যদি ই লার্নিং না থাকতো। আমি কি কখনো সেটা হয়তো আল্লাহই জানে যে আমি জন হপকিন্সে গিয়ে পিএইচডি করতে পারবো কিনা, অনলি গড নোস, তাই না? বাট আমি তো ভার্চুয়ালি আমি ই লার্নিংটা তো পাচ্ছি এখন তাদের থেকে, তাই না? আপনি চাইলেও আপনারা পারবেন। হার্ভার্ডে অনেক কোর্স আছে, জন হপকিন্সে আছে, অনেক আছে, মানে ফ্রি কোর্স আপনার ফ্রি দিচ্ছে। তো এটা একটা পজিটিভ আমাদের নিতে হবে, বাট এটাকে কখনোই ফেস টু ফেস এটাকে কাছে নেওয়া যাবে না, এটাকে সেম লেভেলে রাখা যাবে না। এটা হলো আমার পারসেপশন আর কি। এটা আপনাদের ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, বাট আমার মনে হয় আমাদের মেডিকেল স্টুডেন্ট অবস্থায় ই হেলথটাকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আপনাদের যদিও এটা একটা 1.5 ঘন্টার একটা ক্লাস রাখছে আপনাদের ডিপার্টমেন্ট থেকে, তাও ভালো যে আপনাদের রাখছে, এটা না রাখলেও কিছু করা যাইতো না।
বাট আমি 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 আপনাদের বলবো যে আপনারা লাকি যে এট লিস্ট আপনারা একটা গ্লান্স পেয়েছেন, যে কিছু একটা জানেন যে না এইটা দরকার। এবং আপনারা যে প্রফেশনেই কাজ করেন না কেন, আপনারা ডাক্তারি করেন বা যেটাই করেন না কেন, নন ডক্টর যদি থাকেন আপনার পাবলিক হেলথে, আপনাদের টেকনোলজিকে এমব্রেস করতেই হবে। আপনি যদি না করেন আপনি অবসলিউট হয়ে যাবেন এই থেকে। আগামী 10-12 ইয়ার্স এর পরে আপনি যদি টেকনোলজির সাথে না থাকেন, অ্যাডাপশন না থাকে, আপনি কোনো প্রফেশনে টিকতে পারবেন না। আমি একদম লিখে দিতে পারি যে আপনি যদি টেকনোলজি বলতে আমি সবকিছু মানে আইটি মানে কম্পিউটার ঠিকঠাক মতো চালাতে পারেন কিনা, তারপরে এই যে ইন্টারনেটের ব্যবহারটা জানেন কিনা, তারপর সফটওয়্যারের ব্যবহারটা, মোবাইল অ্যাপস গুলা, এগুলো আপনাকে সবকিছু আপনাকে কিন্তু নখদর্পণে থাকতে হবে। আদারওয়াইজ আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেখানে দেখবেন সবকিছু সফটওয়্যারে চলতেছে। আপনাকে পাবলিক হেলথে একটা জায়গায় কাজ দেবে, বলবে যে সবকিছু ডাটা সবকিছু সফটওয়্যারের মধ্যে রিপোর্টিং করতে হবে। আপনি সফটওয়্যার বলে আমি সফটওয়্যার জানি না, আপনি বলবেন তাহলে জান। আর একটা বিষয় হচ্ছে এই যে অ্যাপস এবং ওয়েবসাইট গুলোতে যে ইনফরমেশন গুলো দেওয়া হয় এগুলো সঠিক কিনা এগুলো যাচাই করার কি কোনো রেগুলেটরি বডি আছে ইন্টারন্যাশনাল? এইটা তো আমরা বেসিক্যালি কয়েকটা অর্গানাইজেশন আছে আমাদের, যেমন WHO, ঠিক আছে, WHO, NIS, আপনারা জানেন যে NSH আছে, ঠিক আছে, তারপরে IOM আছে, ইনস্টিটিউট অফ মেডিসিন আছে, যেগুলো ইন্টারন্যাশনাল যেগুলো বডি আছে আর কি আমরা জানি। তো আমরা মেডিকেল সেক্টর WHO কে আসলে বেসিক্যালি ধরি মেইন হিসাবে। ওরাই আসলে বেসিক্যালি রিসার্চ এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে, মেডিকেল কন্টেন্ট এবং ডেফিনেশন বলেন, বিভিন্ন ধরনের টার্মিনোলজি গুলো ওদের কাছ থেকেই আসে বেসিক্যালি মেইনলি। তারপর আরো কিছু অর্গানাইজেশন আছে, যেমন হিমস আছে, হিমস যেমন মেডিকেল ইনফরমেটিক্স নিয়ে কাজ করে। তারপর কিছু মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, হেলথ ইনফরমেটিক্স অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে আপনি রিলায়েবল করতে পারেন, যেটা গভর্নমেন্ট এজেন্সি গুলোকে আপনারা ধরতে পারেন। কিন্তু অনেক আছে ওয়েবসাইট আছে সেগুলোকে আপনাকে কখনোই ধরা যাবে না। বাট মেডিকেল জার্নাল আছে, মেডিকেল জার্নাল আপনি একটা অথেন্টিক সোর্স হিসেবে দেখতে পারেন। মেডিকেল জার্নাল পাবমেড আছে, ঠিক আছে, আপনারা জানেন, ওইখানে আপনি যেগুলো পাবেন সেগুলো অবশ্যই অথেন্টিক। বাট এমনি যেন তেন ওয়েবসাইট থেকে আপনাকে নেওয়া ঠিক হবে না। সো এইগুলো আপনাকে দেখতে হবে যে কোন অর্গানাইজেশন। অস্ট্রেলিয়াতেও আছে বিভিন্ন গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন আছে যারা মেডিকেলের উপর বিভিন্ন ধরনের দেয়, প্রোটোকল, গাইডলাইন, তারপরে দেয়। সো সবগুলাই তো আছে এরকম, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন আছে কিন্তু, ঠিক আছে। যেমন ওটাকে কি বলে, একটা সোসাইটি আছে, অ্যাসোসিয়েশন আছে, এগুলাকে আপনি করতে পারেন। কারণ এরা তো আসলে এক্সপার্ট কমিউনিটি নিয়ে তৈরি হয়। প্রত্যেকটা অ্যাসোসিয়েশন বা সোসাইটি কিন্তু কি করা হয়, ওই ফিল্ডে যারা টপ লেভেলে তারাই থাকে ওটার হর্তাকর্তা, তাই না? এক্সপার্ট প্যানেল থাকে তাদের। যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশে, সেখানে তাদের একটা বড় একটা আছে, রিসোর্স পুল আছে। হ্যাঁ, বাংলাদেশে কোনো হার্ট রিলেটেড হাইপারটেনশনের কাজ হলে কিন্তু কি করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একটা সুপ্রিম রোল প্লে করে কিন্তু গভর্নমেন্টের সাথে, অ্যালং উইথ গভর্নমেন্ট। সো আপনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যদি কোনো কিছু পাবলিশ করে সেটাকে আপনি অথেন্টিক ধরতে পারেন এই ফিল্ডে, হাইপারটেনশনে, ঠিক আছে। আবার ডায়াবেটিকে আপনার কে বারডেম আছে, বারডেমকে আপনি কি করতে পারেন, এটাকে একটা অথেন্টিক অর্গানাইজেশন ধরতে পারেন, তাই না? সো এইটাই হচ্ছে আপনাকে জাজমেন্ট করতে হবে এইভাবে আর কি। সো যদিও বারডেম একটা প্রাইভেট অর্গানাইজেশন, তারপর আপনি ডায়াবেটিক রিলেটেড যদি কোনো পাবলিকেশন তারা করে সেটাকে আপনি রিলাই করতে পারেন, বিকজ তারা অনেক বছর ধরে এই ফিল্ডে এককভাবে কাজ করতেছে, একটা বড় স্টেক হোল্ডার এই ফিল্ডের। তো ব্যাপারটা এরকম আপনাকে করতে হবে। বাট WHO এরকম যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে এগুলাকে আপনি অথেন্টিক সোর্স ধরতে পারেন। এবং তারপর মায়ো ক্লিনিক আমি কয়েকটা দেখাইলাম, মায়ো ক্লিনিকও ধরতে পারেন, WebMD আছে, ঠিক আছে। এই ধরনের কিছু অথেন্টিক অলরেডি আছে যেগুলা বিভিন্ন অ্যাক্রিডিটেশন আছে তাদের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, একটা ভালো প্রশ্ন করছেন। ঠিক আছে, আপনাদের যদি কোনো থট না থাকে আর যদি কেউ শাই ফিল করেন আমাকে মেইল করতে পারেন, আপনার থটটা জানাতে পারেন। সেই বিষয়ে যদি আপনার কোনো গাইডলাইন দরকার হয়, কোনো সাজেশন দরকার হয়, অ্যাডভাইস দরকার হয়, প্লিজ হ্যাঁ, আপনারা যদি শাই ফিল করলে হবে না, আপনাদের নলেজটাকে রেক্টিফাই করতে চান, আমার সাথে শেয়ার করতে পারেন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো সবার জন্য গুড লাক ফর দ্য এক্সাম। আমি জানি না আপনাদের এক্সাম কবে হবে, বাট আপনাদের এক্সামে হয়তোবা এরকম একটা হয়তোবা প্রশ্ন এখান থেকে থাকবে আমার ধারণা আর কি, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।